হ্যাঁ, অবশ্যই বলে। সেটা স্যার পড়াশোনার বাইরের কোয়েশ্চেন স্যার। জি, বলতে পারেন, আহ, সমস্যা নাই। সেটা সেটা হচ্ছে স্যার, যে কালকে স্যার একটা নোটিশ দেখেছি স্যার ইউজিসি থেকে স্যার, যে 23 পে পর্যন্ত স্যার মানে শুধু ক্লাস হবে, পরীক্ষা সব বন্ধ থাকার নির্দেশ দিয়েছে স্যার। তো আমাদের হ্যাঁ, কি স্যার মিড টার্ম পরীক্ষা হবে স্যার 18 তারিখ থেকে? এই ব্যাপারে মানে আমি যদি কিছু বলতে চাই এটা বলাটা ভুল হবে, কারণ আমি তো আপনাদের ম্যানেজমেন্টের সাথে থাকি না। ঠিক আছে, আমরা তো টিচার, আমাদের যেরকম ভাবে নির্দেশ দেয় আমরা সেভাবে ফলো করি। যেমন আপনাদের কিভাবে ফলো করা হয়, আপনারা ক্লাস করতেছেন, ঠিক আছে, আপনাদের বলা হয় যে জি। ক্লাস হচ্ছে, ক্লাস করো। ঠিক আমাদেরও বলা হয় যে তোমার ক্লাস নিতে হবে, তোমরা ক্লাস নাও। ঠিক আছে, পরীক্ষাটা হয় ম্যানেজমেন্টের সিদ্ধান্তে। এখন ইউজিসি যে সিদ্ধান্ত, যদি আমি টিচার না হয়ে যদি বলতে চাই, ঠিক আছে, টিচার তো আমি টিচার এখন না, সেভাবে যদি তোমাদের যদি কিছু বলতে চাই, ব্যাপারটা হলো এরকম। দেখো, ইউজিসি থেকে কিন্তু অনেক রুলস আছে। যেমন দেখো যে তোমাদের সেমিস্টারটা টাই সেমিস্টার না হয়ে ডুয়াল সেমিস্টারে করার জন্য অনেক দিন আগে থেকে বলতেছে। এটা তোমাদের ইউনিভার্সিটিও ফলো করে না, ডাফোডিল ইউনিভার্সিটিও ফলো করে না, বা যে কোনো ভালো ভালো ইউনিভার্সিটি যেগুলো আছে, যেগুলো হচ্ছে মানে টিচিংটাকে একটা প্রফেশন হিসেবে নিচ্ছে, ঠিক আছে, সেসব ইউনিভার্সিটি কিন্তু ফলো করে না। তারা কিন্তু টাই সেমিস্টারে যাচ্ছে, তোমরা 3 সেমিস্টারই হচ্ছে। আর যেসব ইউনিভার্সিটি এখন নতুন হচ্ছে, সেগুলো কিন্তু ইউজিসির আওতা মানে আওতা না হলে হবে না, যে ডুয়াল সেমিস্টার না করলে হবেই না। তোমরা হয়তো বা এইসব ব্যাপারে শুনছো আগে থেকে, যে তোমাদের হচ্ছে ইউজিসি ডুয়াল সেমিস্টার করার জন্য ট্রাই করতেছে। মানে ট্রাই করা মানে কি, তারা নির্দেশ দিচ্ছে, শুধু লিখিত ডকুমেন্টসও আছে যে ডুয়াল সেমিস্টারই করতে হবে, কিন্তু ইউনিভার্সিটি ফলো করতেছে না। এটা এখন ইউনিভার্সিটি এখন কি কারণে ফলো করতেছে না, ইউনিভার্সিটির ব্যাপার। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে দেখো যে তোমাদের যদি মিড টার্ম পরীক্ষা না হয়, ঠিক আছে, তো মিড টার্ম পরীক্ষা যদি না হয় বা ফাইনাল পরীক্ষা যদি না হয়, তা তোমাদের কি তোমরা পিছিয়ে যাবা না? তোমরা তো অনেক পিছিয়ে যাবা। জি স্যার, হ্যাঁ। ফলে তোমাদের একটা প্রবলেম হইতে পারে। আরেকটা প্রবলেম কি, যে দেখো তোমরা একটু ভালো করে চিন্তা করবা, তোমাদের পরীক্ষা যদি ফিজিক্যালি হইতো, তোমরা যে সুযোগ সুবিধা পাইতা। তোমাদের মিড টার্ম যদি হয়, মিড টার্ম যদি তোমাদের অনলাইনে হয়, তোমরা কিন্তু তার চেয়ে বেশি সুবিধা পাও। এটা আমি দেখছি যে ফিজিক্যালি পরীক্ষা হলে তোমাদের যে প্রিপারেশন দরকার, ঠিক আছে, আর তোমার অনলাইনে পরীক্ষা হলে কিন্তু তার থেকে কিন্তু একটু কম প্রিপারেশন নিলেও তুমি পরীক্ষা ভালো করতে পারো। তোমরা অনেক কিন্তু সুযোগ সুবিধা পাও, ফ্যাসিলিটি পাও অনলাইনের ক্ষেত্রে। এখন তোমাদের উপর নির্ভর করবে তোমরা আসলে কি করতে চাচ্ছ। আর ম্যানেজমেন্ট থেকে আমি ওইরকম কোনো নির্দেশনা পাই নাই যে তোমাদের ক্লাস পরীক্ষা হবে না বা এরকম। পরীক্ষা পরীক্ষার মতোই হবে, তোমাকে তোমার সেভাবে প্রিপারেশন নাও। যদি পরীক্ষা না হয়, তোমাদের একটা নোটিশ দিবে, নোটিশ দিলে তুই বুঝতে পারবে যে তোমাদের পরীক্ষা হবে। কিন্তু পরীক্ষা না হওয়ার সম্ভাবনা নাই। তোমাদের মতো প্রিপারেশন নাও। কারণ ইউজিসি থেকে অনেক নোটিশ আসছিল যে তোমাদের আগে কি হয়েছিল, যে তোমাদের হচ্ছে ক্লাস নেওয়া যাবে না অনলাইনে। তারপর অনলাইনে ক্লাস হলো না, আস্তে আস্তে অনলাইনে ক্লাস শুরু হয়ে গেল। তারপর আবার কি আসলো, যে পরীক্ষা নেওয়া যাবে না। তোমাদের পরীক্ষা কিন্তু হলোই। এখন এখানে আবার একটা নতুন নিয়ম বের করছে। এখন এই নিয়ম তোমাদের ইউনিভার্সিটি ফলো করবে কি না, এখন ইউনিভার্সিটি ব্যাপার, ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট ঠিক করবে। আশা করি উত্তর পাইছো। জি স্যার, পেয়েছি স্যার, থ্যাংক ইউ স্যার। তোমরা হচ্ছে যে এদিকে ওইগুলো নিয়ে মাথা না ঘামে তোমরা তোমাদের মধ্যে প্রিপারেশন না, বুঝছো? এগুলো হইলে কি হয়, দুইটা গ্রুপ তৈরি হয়। একটা ক্লাসের মধ্যে যখন দুটো গ্রুপ তৈরি হবে, তখন কিন্তু ওই দুই গ্রুপের কারণে তোমাদের নিজেদের রেজাল্ট খারাপ হবে। একজন বলবে যে না, পরীক্ষা তো হবে না, পরীক্ষা তো দেওয়া যাবে না। আরেকজন বলবে যে না, পরীক্ষা দিব না কেন, আমাদের তো ক্ষতি হবে। এরকম একটা গ্রুপ তৈরি হবে। ফলে তোমরাও নিজেদের মধ্যে কনফিউশনে মানে ভুগবা যে আসলে পরীক্ষা হবে না হবে না, এরকম একটা অবস্থা। যদি পরীক্ষা ওই 18 তারিখে হয়, অনেকে প্রিপারেশন নিবে না, বাইরে তোমাদের রেজাল্টটা খারাপ হবে। তাহলে ওইসব চিন্তা ভাবনা না করে তোমরা তোমাদের মধ্যে প্রিপারেশন নাও, পরীক্ষা হইলে দিবা, আর না হইলে দিবা না। কিন্তু পরীক্ষা না হওয়ার পসিবিলিটি 0%। ঠিক আছে, পড়াশোনা করো, বুঝছো, পড়াশোনা করো, সমস্যা নাই। আর একটা কথা কি জানো, একটা কথা হলো যে যত তাড়াতাড়ি শেষ করতে পারবা তত তাড়াতাড়ি তোমাদের মুক্তি। কারণ এটা হচ্ছে একটা কোচিং টাইপের, তোমার যে পড়াশোনা করতেছো, তোমার যে জায়গায় পড়ো, বুয়েট পড়ো, তারপর রুয়েট পড়ো, যেখানেই পড়ো, ওই গ্রিনে পড়তেছো, এগুলো হচ্ছে একটা কোচিং টাইপ। তোমার লাইফের একটা কোচিং, ঠিক আছে, তোমার লাইফের গোল কিন্তু ঠিক করতে হবে তোমার এইখান থেকে বের হওয়ার পর। তুমি এখান থেকে একটা ডিগ্রি নিবা, নেওয়ার পর নিজের স্কিলটাকে কাজে লাগিয়ে তোমাকে জব পাইতে হবে। জবটা কিন্তু তুমি এখানে পড়তেছো বিদায় তুমি যে পাবা তা না, তোমাকে খুঁজে দিবে না, তোমাকে নিজের স্কিলটা ব্যবহার করে খুঁজে নিতে হবে। এই জন্য যত তাড়াতাড়ি বের হবা, তত তাড়াতাড়ি জব করতে পারবা, তত তাড়াতাড়ি লাইফটা সেটেল করতে পারবা। এখানে থাকলে তো জব করতে পারবো না। ঠিক আছে, অনেক জ্ঞান দিলাম, ঠিক আছে, আমি পড়াশোনা করি আমরা।
আর তোমাদের পরীক্ষা কিন্তু 18 তারিখে হবে। কোশ্চিন যে আমি তোমাদের শর্ট সাজেশন দিব, যে ওগুলো একটু পড়বা, লাস্টের দিকে দিব। তোমাদের 18 তারিখে তো লাস্ট ক্লাসে আমি কিছু সাজেশন তোমাদের দিব, যাতে তোমরা ওইভাবে প্রিপারেশন নিতে পারো। আশা করি আর কোনো প্রবলেম নাই তোমাদের। তোমাদের গ্রুপে এমনি দেখলাম যে তোমরা তো অনেকে প্রসেস দিছো মনে হয়। জি স্যার। তোমাদের গ্রুপে নাকি দেখলাম যে অনেক গ্রুপেই দেখলাম যে পোস্ট দিচ্ছে এভাবে যে ক্লাস পরীক্ষা তো নিতে মানা করছে। ঠিক আছে, এসব নিয়ে মাথা খাইমো না, বুঝছো? তোমরা পরীক্ষা প্রিপারেশন নিয়েও কিন্তু অত পরীক্ষা হইলে আবার এটা খারাপ হবে। হ্যাঁ স্যার, অনলাইনে হলে ভালো স্যার, কারণ সেশন জট থেকে বাঁচবো। সেশন এটা একটা বড় সমস্যা, বুঝছো? যেমন আমার বের হইতে লাগছে 5.5 বছর, যেখানে আমার ফ্রেন্ড কুয়েটে পড়তো তার লাগছে 3.5 বছর, 3 বছর 9 মাস। সে জব করছে 1.5 বছর, আর আমি 1.5 বছর পর জব করতেছি। তার এক্সপিরিয়েন্স হচ্ছে 3 বছরের এক্সপিরিয়েন্স, আর আমার এক্সপিরিয়েন্স হচ্ছে কেবল 1.5 বছর। তুমি চিন্তা করো তো লসটা এদিকে। জি স্যার, হ্যাঁ। ওটাই ঠিক আছে, কোনো সমস্যা চিন্তা করো না। পরীক্ষা হবে তোমাদের, আমার জানার মতে তোমাদের নোটিশ ওরকম কোনো দেয় নাই, আমাদের ওরকম কোনো মিটিংও হয় নাই, আর ওরকম কোনো ইয়াও আসে নাই। ঠিক আছে, কোনো মেলও আসে নাই যে তোমাদের পরীক্ষা হবে না। ইউজিসি থেকে আমরা কোনো মেল পাই নাই। এখন ইউজিসির বিভিন্ন অথরাইজ আছে, বুঝছো? হয়তো ফেক অ্যাকাউন্ট থাকতে পারে, কারণ দেখো দেখো না যে অনেক গিয়ে থেকে আসে। এগুলো আমাদের কাছে কোনো ডকুমেন্টস এখন আসে নাই, ফলে আমরা তো বলতে পারবো না যে পরীক্ষা হবে কি হবে না। তবুও পরীক্ষা যদি ইউজিসি যদি দিয়েও থাকে, ঠিক আছে, তাও তোমাদের অথরিটি মেনে মানবে কিনা সেটা এখন অথরিটি নির্ভর করবে। এখানে অনেক ব্যাপার ট্যাপার থাকে। ফলে ওইসব দিকে বাদ দিয়ে পড়াশোনা করো, পরীক্ষা দাও, ভালো হবে। ঠিক আছে, আজকে আমরা পড়বো হচ্ছে ট্রানডিউসার। ঠিক আছে, ট্রানজিস্টর আজকে আমরা পড়াশোনা করবো। দেখি ট্রানজিস্টরের মধ্যে আসলে আমাদের কি কি জিনিস থাকবে সেগুলো দেখে একটু। ফার্স্টে আমরা দেখবো যে ডেফিনেশন এন্ড ক্লাসিফিকেশন অফ এ ট্রানজিস্টর। একটা ট্রানজিস্টর কিভাবে কাজ করে, তার অপারেটিং প্রিন্সিপাল বা সে কত টাইপের হইতে পারে সেসব সম্পর্কে আমরা জানবো। তারপর অপারেটিং প্রিন্সিপাল, হাউ ডাজ দ্য ট্রানজিস্টর ওয়ার্ক, একটা ট্রানজিস্টর কিভাবে অপারেট করতেছে সেগুলো আমরা ভিডিও সহকারে দেখবো, যে আসলে ট্রানজিস্টরটা কিভাবে অপারেট করে। সে সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার ধারণা তৈরি হবে এই লেসনটা শেষ করার পর। তারপর হচ্ছে ইলেকশন ক্রাইটেরিয়া, আমরা কিভাবে বেস্ট কোয়ালিটির ট্রানজিস্টরটা চুজ করব, কিভাবে সিলেক্ট করব এই ট্রানজিস্টরটাই বেস্ট, সেই সম্পর্কে কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া গুলো আমরা এই ক্লাস থেকে শিখতে পারবো। তারপর কম্পারিজন এবং ডিফারেন্ট ট্রানজিস্টর, একটা ট্রানজিস্টর আমাদের যেমন ট্রানজিস্টর আছে এতে ক্লাসিফিকেশন আছে, ওই ক্লাসিফিকেশন গুলোর মধ্যে যে কম্পারিজনটা তোমরা নিজেরা এখান থেকে করতে পারবা। 5 নম্বর হচ্ছে অ্যাপ্লিকেশন, ট্রানজিস্টরটা আমাদের রিয়েল লাইফে কি কি কাজে লাগে, কোন কাজে আমরা ইউজ করি, সেইগুলো সম্পর্কে তোমাদের একটা ধারণা হইতে পারে এই লেসনটা শেষ করার পর। সো এখান থেকে পরীক্ষাতে কিন্তু এক সেট কোশ্চেন থাকে। আর এই টপিকসটা তোমাদের তোমাদের যে সিএসসি এর সাথে খুব রিলেটেড। তোমাদের কিছু ভিডিও দেখাবো, ভিডিও দেখলে তুমি বুঝতে পারবা যে আসলে এই জিনিসটা তোমার সাথে কেন সম্পর্কযুক্ত, বা কেন তোমরা এই জিনিসটা পড়বা, আর কেন তোমাদের এই জিনিসটা শিখতে হবে। সেই সম্পর্কে তোমাদের কিছু অ্যাপ্লিকেশন দেখাবো, তাহলে তোমরা একটু বুঝতে পারবা। ফার্স্টে আমরা আসি যে হোয়াট ইজ ট্রানডিউসার। আমরা আগে বুঝবো যে হোয়াট ইজ ট্রানডিউসার, ট্রানডিউসার আসলে কি জিনিস সেটা আমাদের আগে বুঝতে হবে। তাহলে এটা বোঝার আগে আমরা একটা দুটো ভিডিও দেখবো, দুটো ভিডিও দেখে আমরা কিছু জ্ঞান আহরণ করব, তারপর নিজেরা বলবো যে আসলে ট্রানডিউসার আসলে কি জিনিস। তোমরা কি স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, দেখতে দেখো, পাচ্ছি। এখানে একটা ডিভাইস দেওয়া আছে, এটা একটা ডিভাইস। এই ডিভাইসের মধ্যে আমাদের এই যে নীল আরো চিহ্ন দেওয়া আছে, এর মানে এখানে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, মানে উপর থেকে নিচের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। ফোর্স অ্যাপ্লাই করলে কি হবে, এর যে প্রশস্তটা আছে বা উইডটা আছে, সেই উইডটা কিন্তু সংকুচিত হবে। ঠিক আছে, তোমরা কিন্তু এটা এই জিনিসটা ভালো করে দেখবা। এটা হচ্ছে একটা ডিভাইস বা একটা মেটেরিয়ালস। এই মেটেরিয়ালসে আমরা ফোর্স অ্যাপ্লাই করতেছি। যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করব তখন কিন্তু এটা সংকুচিত হবে বা এর উইডটা সংকুচিত হবে। আবার যখন আমরা ফোর্স ছেড়ে দিব
তখন সেটা কিন্তু প্রসারিত হবে। ধরো এটা আমাদের নর্মাল স্টেজে আছে, আমরা দেখবো ভিডিওটা যখন চালু করব তখন দেখবো এটা ফলো করব এর উইডথটা বাড়তেছে না কমতেছে। তার সাথে সাথে আমরা ফলো করবো, দেখবো যে আমরা এখানে প্রেসার অ্যাপ্লাই করতেছি, আর এখানে কিন্তু আমাদের একটা ভোল্ট মিটার দেওয়া আছে, এই ভোল্ট মিটারের কাঁটাটা নড়তেছে কি নড়তেছে না। যদি কাঁটাটা নড়াচড়া করে তখন বুঝবা এখানে ভোল্টেজ উৎপন্ন হচ্ছে, তার মানে হলো আমরা এখানে প্রেসার অ্যাপ্লাই করব আর আমাদের এখানে ভোল্টেজ উৎপন্ন হবে। ঠিক আছে, প্রেসারটা কিন্তু ইলেকট্রিক্যাল সিগন্যাল না, আমরা যে ফোর্স অ্যাপ্লাই করতেছি সেটা কি ইলেকট্রিক্যাল সিগন্যাল? ইলেকট্রিক্যাল সিগন্যাল না, এটা হলো আমাদের একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। এই ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা ইলেকট্রিক্যালে কনভার্ট করব। ঠিক আছে, তাহলে যে সকল ডিভাইসটা কি করতেছে আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটিটাকে ইলেকট্রিক্যালে কনভার্ট করতেছে বা ফিজিক্যাল পরিবর্তনটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে, সেই সকল ডিভাইসকে আমরা বলি ট্রান্সডিউসার। তাহলে আমরা এখন ভিডিওটি একটু চালু করি। দেখো উইথটা বাড়তেছে না, দেখ উইথটা বাড়তেছে কমতেছে, মানে ফোর্স অ্যাপ্লাই করতেছে আমরা, আর আমাদের ডিফ্লেকশন হচ্ছে, কাটার ডিফ্লেকশন হচ্ছে, মানে কি ভোল্টেজ উৎপন্ন হচ্ছে। তোমরা কি বুঝতে পারতেছো এটা? জি স্যার। এর মানে হলো একটা ডিভাইসের উপর এই যে ডিভাইসটা আছে তার নাম হলো পাইজোইলেকট্রিক ক্রিস্টাল। ঠিক আছে, এই ক্রিস্টালটা এক ধরনের ট্রান্সডিউসার, কারণ এখানে যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করব তখন এর মধ্যে ভোল্টেজ জেনারেট হবে। মেন কথা হলো ট্রান্সডিউসার ইজ এ ডিভাইস হুইচ কনভার্ট নন ইলেকট্রিক সিগন্যাল টু ইলেকট্রিক্যাল সিগন্যাল। ঠিক আছে, আমরা যদি আরেকটা ভিডিও দেখি যদি, সেটা আমাদের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, যেটা আমরা বিভিন্ন শপিং মলে দেখতে পাই, সেই সিগন্যালটা দেখলে তোমরা আরো একটু পরিষ্কার ভাবে ধারণা পাবা। দেখো এটা আমাদের হচ্ছে পরিচিত একটা সিগন্যাল। দেখো আমরা কি করি, যখন আমরা মার্কেটে যাই তখন কিন্তু এখানে দারোয়ান থাকতেও পারে না থাকতেও পারে, আমরা এখানে এখানে যখন মানে আমাদের যখন দরজার কাছে যখন আসবো তখন কিন্তু দরজাটা অটোমেটিক্যালি খুলে যায়। ঠিক আছে, তাহলে এখানে একটা টেকনিক অ্যাপ্লাই করা হয়েছে, যে টেকনিকের সাহায্যে এই কাজটা করানো হয়। তাহলে এখানে আমাদের কি টেকনিক করা হয়, দেখো এখানে একটা লাইট থাকে, সে ইনফ্রারেড রেটা নির্গত করে। আর এই যে দরজা দেখতেছো এই দরজার কাছে একটা মোটর থাকে। ঠিক আছে, এই মোটরটাকে এনার্জাইজ করার জন্য আমাদের ইনফ্রারেড রে দরকার। এখান থেকে যে রে নির্গত হবে, সেই রে যদি রিফ্লেক্ট হয়ে যদি এই দরজার কাছে আসে, মানে এখানে যে মোটরটা আছে সেই মোটরটার কাছে যদি আসে, তাহলে মোটরটা অটোমেটিক্যালি চলা শুরু করে। মোটরটা যখন চলবে তখন দরজাটা অটোমেটিক্যালি খুলে যাবে। এই থিমটাকে কাজে লাগিয়ে তারা কি করতেছে, তারা হচ্ছে একটা ডিভাইস তৈরি করছে, যেটাতে আমরা যখন দরজার কাছে আসব তখন এখান থেকে ইনফ্রারেড রেটা নির্গত হবে। ইনফ্রারেড রেটা যখন আমাদের শরীরে প্রতিফলিত হবে, প্রতিফলিত হয়ে যখন দরজার কাছে আসবে তখন ওই মোটরটা এনার্জি পাবে, এবং মোটরটা যখন এনার্জি পাবে তখন এই দরজাটা অটোমেটিক্যালি খুলে যাবে, ফলে কোনো দারোয়ান লাগবে না দরজাটা খোলার জন্য। যত লোক আসবে এই রেটা তার গায়ে প্রতিফলিত হবে, প্রতিফলিত হয়ে এখানে যে মোটর ছিল সেই মোটরটাকে এনার্জাইজ করবে এবং দরজাটা খুলে যাবে, যেটা আমরা বড় বড় শপিং মলে দেখতে পাই। দেখো এটা আসলে কিভাবে কাজ করে, এই দেখো এখান থেকে রে নির্গত হচ্ছে, নির্গত হলে এটা আমাদের শরীরে প্রতিফলিত হচ্ছে, প্রতিফলিত হওয়ার পর এটা এখানকার যে মোটরটা আছে সেই মোটরটাকে এনার্জাইজ করে। ঠিক আছে, এই কারণে আমাদের ডোরটা খুলে যায়। এটা হলো আমাদের একটা ট্রান্সডিউসারের এক্সাম্পল। তাহলে এখানে আসলে কি করতেছি আমরা, এখানে আমরা যে লাইটটা আছে সেই লাইটটাকে কাজে লাগিয়ে আমরা ইলেকট্রিক্যাল সিগন্যাল উৎপন্ন করতেছি। মোটরটা কি একটা ইলেকট্রিক্যাল ডিভাইস, তাহলে ওই মোটরটাকে চালু করতেছি, মিনস আমরা এখানকার যে লাইটের যে এনার্জিটা আছে সেই এনার্জিটাকে কাজে লাগিয়ে আমরা মোটরটাকে চালু করতেছি। তার মানে হলো এখানে আমাদের যে লাইট এনার্জি আছে সেই লাইট এনার্জিটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়েছে। তাহলে আশা করি আমরা এই দুই ভিডিও থেকে আমাদের কিছু না কিছু একটু জ্ঞান হয়েছে যে আসলে ট্রানজিস্টরটা আসলে কি হইতে পারে। তাহলে তোমরা কি বলতে পারবা যে ট্রানজিস্টরটা আসলে কি হইতে পারে? কোনো ধারণা পাইছো দুটো ভিডিও দেখে? তোমরা কি কথা বলবো না আজকে, শপথ নিয়ে আসছো কোথা থেকে? জি স্যার, বুঝেছি স্যার এটা। হ্যাঁ কি বুঝছো বলো তো একটু শুনি। বলো, সমস্যা নাই তো বলো। এই তো স্যার, আপনি ভিডিওতে যা বলেছিলেন সেটাই তো স্যার, মানে আমাদের অনেক বড় বড় মার্কেটে যে এরকম দেখা যায় স্যার, মানে এটা সেন্সরের মতো কাজ করে স্যার, মানে যদি আশেপাশে মানুষ আসে
অটো খুলে ফেলে এটা। না, আমার হচ্ছে কথা কিন্তু ওটা ছিল না। আমার কথা ছিল যে ট্রান্সডিউসারটা তুমি কি বুঝলে এখান থেকে, ট্রান্সডিউসারটা আসলে কি হইতে পারে। এখান থেকে আমরা আসলে বুঝলাম হোয়াট ইজ সেন্সর। ট্রান্সডিউসার, ঠিক আছে। হ্যাঁ, ট্রান্সডিউসার ওয়ান কাইন্ড অফ সেন্সর বাট নট সেন্সর। সেন্সর আর ট্রান্সডিউসারের মধ্যে একটু পার্থক্য আছে, এটা একটু পরে তোমাদের বোঝাবো। ট্রান্সডিউসারটা হচ্ছে ওই সকল ডিভাইস, যে ডিভাইসটা যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে সেগুলো কিন্তু ইলেকট্রিক্যাল সিগন্যাল না। যেগুলো ইলেকট্রিক্যাল সিগন্যাল না, যেমন ধরো প্রেসার, প্রেসার কিন্তু ইলেকট্রিক্যাল সিগন্যাল না। বা ফোর্স, আমরা বলি যে ফোর্সটা কি ইলেকট্রিক্যাল সিগন্যাল, ইলেকট্রিক্যাল সিগন্যাল না। তারপর লাইট আমাদের আছে, লাইটটা কিন্তু ইলেকট্রিক্যাল সিগন্যাল না। তারপর আমাদের যে হিট বা আমরা যেটা বলি টেম্পারেচার, সেটা কিন্তু ইলেকট্রিক্যাল সিগন্যাল না। এইসব নন ইলেকট্রিক্যাল সিগন্যালকে তারা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে। Transducer is a device which convert an in physical quantity or non-electrical signal into electrical signal. আশা করি বুঝতে পারছো এবার। তাহলে আমরা বলতে পারি a transducer is a device which transform a non-electrical physical quantity like temperature, sound or light into an electrical signal, voltage, current or capacity. In other words, we can say that it is a device that is capable of converting the physical quantity into a proportional electrical quantity such as voltage and current. আমরা যদি এটাকে আর একটু ভালোভাবে বলতে চাই যে ইট ইজ এ ডিভাইস, এটা হলো এই ধরনের ডিভাইস যেটা কি করতেছে, ফিজিক্যাল কোয়ান্টিটিটাকে প্রপোর্শনাল ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিতে কনভার্ট করতেছে। তো যে পরিমাণ ফিজিক্যাল কোয়ান্টিটি হবে, ধরো ভোল্টেজ সরি, যে পরিমাণ তুমি লাইট বাড়াবা, ভোল্টেজটাও কিন্তু সেই অনুপাতে বাড়বে। তুমি যে পরিমাণ ফোর্সটা বাড়াবা, ভোল্টেজটা কিন্তু সেই অনুপাতে বাড়বে, বা কারেন্টটা কিন্তু সেই অনুপাতে বাড়বে। সেটা তোমাকে বোঝাচ্ছে। তাহলে পরীক্ষাতে যদি আসে হোয়াট ডু ইউ মিন বাই ট্রান্সডিউসার বা হোয়াট ইজ ট্রান্সডিউসার, আশা করি তোমরা লিখতে পারবে। এখন তোমাকে যে এভাবে লিখতে হবে তা কিন্তু না, তুমি তোমার মতো করে লিখতে পারো। যেমন আমি এখানে যদি বলি যে হোয়াট ইজ ট্রান্সডিউসার, আমাকে বলে আমি লিখবো কিভাবে? আমি লিখবো ট্রান্সডিউসার ইজ এ ডিভাইস হুইচ কনভার্ট আন নন ইলেকট্রিক্যাল সিগন্যাল ইনটু ইলেকট্রিক্যাল সিগন্যাল। তাহলে আমাদের ট্রান্সডিউসার নিয়ে মোটামুটি ধারণা হয়েছে। এবার আমরা আসি হাউ ডাজ দ্য ট্রান্সডিউসার ওয়ার্ক। আসলে ট্রান্সডিউসারটা আমাদের কিভাবে কাজ করে, এখন আমরা ওটা দেখবো। দ্য ব্লক ফিগার ওয়ান শো দ্য ব্লক ডায়াগ্রাম অফ এ ট্রান্সডিউসার। ফিগার ওয়ান আমাদের একটা ট্রান্সডিউসারের ব্লক ডায়াগ্রামটা দেখাচ্ছে। দেখো আমাদের এই যে ফিগারটা আছে, সেই ফিগারটা আমার থেকে আমরা দেখতেছি কি, আমরা দেখতেছি যে এখানে চারটা ব্লক দেওয়া আছে। চারটা ব্লকের মধ্যে দুটা ব্লক হচ্ছে আমাদের, একটা হলো হচ্ছে আমাদের ইনপুট, এগুলোকে বলা হয় ফিজিক্যাল কোয়ান্টিটিস। এগুলো হইতে পারে ফোর্স, হইতে পারে হয়তোবা লাইট, হইতে পারে হয়তোবা প্রেসার, হইতে পারে প্রেসার তো লাইট একই জিনিস। হয়তোবা আমরা বলতে পারি এখানে ফোর্স, লাইট অথবা টেম্পারেচার বলতে পারি। আরেকটা আমাদের হচ্ছে আউটপুট, ইলেকট্রিক্যাল আউটপুট। এটা হইতে পারে কি ভোল্টেজ অথবা কারেন্ট। এটা আমাদের হইতে পারে ভোল্টেজ অথবা কারেন্ট, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এই যে চারটা ব্লক দেখতেছি, এই চারটা ব্লকের মধ্যে দুটো ব্লক কিন্তু ফিক্সড, একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে আউটপুট। তাহলে আমরা বলতে পারি এই ট্রান্সডিউসারের আমাদের দুটো পার্ট থাকে, দুটো মেইন ফাংশন থাকে বা দুটো এলিমেন্ট থাকে। একটা হলো সেন্সিং এলিমেন্ট আর একটা হলো ট্রানজাকশন এলিমেন্ট। তাহলে এখন আমরা পড়বো যে হোয়াট ইজ সেন্সিং এলিমেন্ট বা হাউ হাউ ডাজ দ্য সেন্সিং এলিমেন্ট ওয়ার্ক। দেখো দ্য সেন্সিং এলিমেন্ট ইজ কল্ড সেন্সর, যেটা একটু আগে একজন বললো, যে আবু বকর মনে বললো যে সেন্সিং এলিমেন্টটা হলো এক ধরনের সেন্সর। সেটা কি করে, সেটা হচ্ছে একটা মেজারেবল রেসপন্স তৈরি করে দ্য চেঞ্জ ইন ফিজিক্যাল কোয়ান্টিটি। যদি ফিজিক্যাল কোয়ান্টিটি তুমি কোনো পরিবর্তন করো, তখন এই সেন্সিং এলিমেন্টটা একটা মেজারেবল চেঞ্জ তৈরি করে। সে বোঝায় যে আমার একটা পরিবর্তন হয়েছে, কিছু একটা পরিবর্তন হয়েছে। তখন আমাদের ট্রানজাকশন এলিমেন্টটা ওই পরিবর্তনটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে, যে কি পরিমাণ পরিবর্তন হলো ওই পরিবর্তনটাকে নিয়ে সে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করতেছে, ঠিক আছে। এটা হলো সেন্সিং এলিমেন্ট। সেন্সিং এলিমেন্ট কি করবে, সেন্সিং এলিমেন্ট ইজ ওয়ান কাইন্ড অফ সেন্সর হুইচ প্রডিউসিং মেজারেবল রেসপন্স টু চেঞ্জ ইন ফিজিক্যাল কোয়ান্টিটি। তো ফিজিক্যাল কোয়ান্টিটি যে পরিমাণ পরিবর্তন হবে, সে ওইরকম একটা রেসপন্স তৈরি করবে যে আমার ফিজিক্যাল কোয়ান্টিটি কিন্তু পরিবর্তন হচ্ছে বা প্রেশারটা বাড়তেছে, সে বোঝাচ্ছে যে প্রেশারটা বাড়তেছে। তখন ট্রানজাকশন এলিমেন্ট বুঝবে যে যেহেতু প্রেশারটা বাড়তেছে, তাহলে আমাদের ভোল্টেজটাও বাড়াইতে হবে। ট্রানজাকশন এলিমেন্ট কি করবে, ওই পরিবর্তনটাকে আমাদের ইলেকট্রিক্যাল ফর্মে কনভার্ট করবে, হয়তোবা ভোল্টেজ বাড়াবে, হয়তোবা কারেন্ট বাড়াবে, বা ভোল্টেজ চেঞ্জ করবে অথবা কারেন্ট চেঞ্জ করবে। এটাই হলো আমাদের ট্রানজিস্টরের ওয়ার্কিং প্রিন্সিপাল।
তোমাকে যদি বলা হয় হাউ ডাজ দ্য ট্রানজিস্টর ওয়ার্ক, তখন তোমাকে কিন্তু এভাবে বলতে হবে দ্য ট্রানজিস্টর কন্টেন্স টু পার্ট সাচ অ্যাজ sensing element and transduction element. Sensing element is one kind of sensor which producing measurable response due to change in any physical quantities such as light, force, and temperature. The transduction element convert this sensor output to suitable electrical form. তোমাকে যদি পরীক্ষাতে একটু ঘুরে দেওয়া হয়, তোমাকে যদি বলা হয় how does the microphone work বা please explain the working principle of a microphone, তখন সে আসলে কিভাবে পরিবর্তন করবে? তোমাদের কি ধারণা আছে এটা যে মাইক্রোফোনটা আসলে কিভাবে কাজ করবে? পরীক্ষাতে কিন্তু এরকম কিছু কোশ্চেন তোমাদের দেওয়া হবে যে তোমাদের ডিরেক্টলি এই ট্রানজিশন না দিয়ে আমি ওভাবে বলতে পারি যে আচ্ছা বলো তো কিভাবে একটা মাইক্রোফোন কাজ করে। তখন কিন্তু তোমাকে এই জিনিসটা লিখতে হবে, তুমি তখন এই ব্লক ডায়াগ্রাম দিয়ে এই জিনিসগুলো বর্ণনা করবা মাইক্রোফোনের ক্ষেত্রে, কারণ মাইক্রোফোন ওয়ান কাইন্ড অফ ট্রানজিউসার। আশা সেম করি বুঝতে স্যার পারছো। প্রসিডিউর স্যার, এটা মাইক্রোফোন আর ট্রান্সডিউসার আর কি। হ্যাঁ, একটু তোমাদের বুঝছো আগেরবার আমি এই কোশ্চেনটা তোমাদের আগের বছর পরীক্ষায় দিয়েছিলাম, তারা কিন্তু নেট থেকে বুঝছো ডাউনলোড করে দিছিল, নেটে যে মাইক্রোফোনে বর্ণনা দিচ্ছে সে বর্ণনা দিছিল। আমি কিন্তু এখানে মাইক্রোফোনটাকে একটা রূপক হিসেবে ব্যবহার করছি। মাইক্রোফোনটাকে দিয়ে আমি কিন্তু ট্রান্সডিউসারটাকে বুঝাইছি যে এক্সপ্লেন দ্য ব্লক ডায়াগ্রাম অফ এ মাইক্রোফোন। তখন তোমাকে এই ব্লক ডায়াগ্রাম দিয়ে বর্ণনা করতে হবে যে মাইক্রোফোনের আমাদের দুটো পার্ট থাকবে, একটা হলো সেন্সিং এলিমেন্ট, একটা হলো সেন্সিং ট্রানডাকশন এলিমেন্ট আর একটা এলিমেন্ট। হচ্ছে ট্রান্সডিউসার এলিমেন্ট। জি স্যার, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তারপর তুমি সেন্টারটা এবার বর্ণনা করবে। থাকবে। জি, শোভন হালদা কিছু বলতেছো? জি, মাইক্রোফোনে তো একটা সেন্ডার একটা রিসিভার থাকতে হবে। হ্যাঁ, মাইক্রোফোনের কিন্তু বিস্তৃত একটা ছাড়া, দেখো তুমি এখানে কথা বলতেছো, সেই মাইক্রোফোনের কথাটাকে সে স্পিকারটাকে হাই করে, ঠিক আছে? তাহলে প্রথমে তুমি কি করতেছো, তুমি যে কথা বলতেছো সেটাকে ইলেকট্রিক্যালি কনভার্ট করতে হবে, দেন ওটাকে অ্যাম্পলিফাই করবা, দেন ওটা আবার তুমি কাজ করতে পারবা। তোমার মেন কথা হলো মাইক্রোফোন যেটা কথাটা তুমি সাউন্ডটা অ্যাবজর্ব করতেছে, অ্যাবজর্ব করার পর যে কাজটা করতেছে সেই কাজটা তোমাকে এখানে বর্ণনা করতে হবে, যে তুমি ইলেকট্রিক্যালি নিয়ে যাবা, ঠিক আছে? তুমি অ্যাম্পলিফাই করবে না, অ্যাম্পলিফাইয়ের কাজটা আলাদা জিনিস। তাহলে আমরা আশা করি এটা হলো বুঝতে পারছি। তারপর আমরা একটু আসি যে ইলেকশন ক্রাইটেরিয়া অফ এ ট্রানজিস্টর। আমরা কিভাবে বুঝবো যে এই ট্রানজিস্টরটা ভালো, বা একটা ট্রানজিস্টরকে আমরা কিভাবে বলতে পারি যে এই ট্রানজিস্টরটা ভালো হইতে পারে বা এর অপারেটিং প্রিন্সিপালটা অনেক ভালো বা সে ভালো পারফর্ম করে? আমরা যখন বাজার থেকে কোনো কিছু কিনতে চাই, আমরা তখন চাই যে বেস্ট জিনিসটা কিনি, যেটা কিনলে আমাদের ভালো হবে বা আমাদের যেটা মানে কি বলবো আমাদের যে সারাউন্ডিং যেগুলো আছে সেই সাপেক্ষে যদি ভালো হয় সেরকম ডিভাইস আমরা কিনতে চাই। তাহলে আমরা যখন একটা ট্রানজিস্টরকে চুজ করব, তাহলে কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে চুজ করব সেটা আমরা এখন দেখবো। ফার্স্টে দেখবো যে অপারেটিং প্রিন্সিপাল, ঠিক আছে? আমাদের এখন বুঝতে হবে যে আমরা আসলে কোন ধরনের ট্রানজিস্টরটা ইউজ করতেছি, সেই ধরনের আমাদের হচ্ছে তার উপর ভিত্তি করে আমাদের ট্রানজিস্টরটা চুজ করতে হবে। যেমন দেখো যে তুমি হচ্ছে ফোর্স এমন কাজ করতেছো যে তুমি ফোর্স অ্যাপ্লাই করবা, ফোর্স অ্যাপ্লাই করে ভোল্টেজ তৈরি করবা, তাহলে তুমি কিন্তু অন্য ধরনের ট্রানজিস্টর ইউজ করতে পারবা না। তোমাকে কিন্তু পাইজোইলেকট্রিক ক্রিস্টাল ইউজ করতে হবে বা পাইজোইলেকট্রিক ট্রানজিস্টর ইউজ করতে হবে, কারণ একমাত্র সেই ডিভাইসটি কি করতেছে, আমাদের ফোর্সটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করতেছে, যেটা আমরা একটু আগে দেখলাম, ভিডিওতে দেখলাম। তাহলে প্রত্যেকটা ট্রানজিস্টরে কিন্তু অপারেটিং প্রিন্সিপাল কিন্তু আলাদা। তাহলে আমাদের আগে বুঝতে হবে আমরা কোন ক্ষেত্রে কোন ট্রানজিস্টরটা চুজ করব, তাহলে সেই উপর ভিত্তি করে আমাদের ট্রানজিস্টরটা সিলেক্ট করতে হবে। এই ট্রানজিস্টরটা কিন্তু রেজিস্টিভ হইতে পারে, ইন্ডাকটিভ হইতে পারে, ক্যাপাসিটিভ হইতে পারে বা পাইজোইলেকট্রিক হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। আমাকে আসলে বুঝতে হবে আমরা কোন কাজে ব্যবহার করব, সেই কাজের উপর ভিত্তি করে কিন্তু আমরা এই ট্রানজিস্টরটাকে সিলেক্ট করব। যেমন আমরা যে থার্মোমিটার ইউজ করি, সেই থার্মোমিটার কি হয়, এই থার্মোমিটারে কিন্তু রেজিস্টিভিটি চেঞ্জ হয়। তাহলে আমরা ওই ধরনের ট্রানজিস্টর চুজ করব যেগুলো রেজিস্টিভিটির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে বা সেগুলো হচ্ছে রেজিস্টিভ এলিমেন্টস দ্বারা তৈরি করা হয়েছে। তাহলে আমরা সেই ধরনের ট্রানজিস্টর চুজ করব, কারণ ওর অপারেটিং প্রিন্সিপালটা ওই ধরনের ট্রানজিস্টরকে বেস করে তৈরি করা। তাহলে ফার্স্টে আমরা বুঝবো যে একটা ট্রানজিস্টর কি কাজে ব্যবহার করব আমরা, তার উপর ভিত্তি করে আমরা ওই ধরনের ট্রানজিস্টরটা চুজ করব। ফার্স্টে তারপরটা আসে আমরা সেন্সিটিভিটি, ঠিক আছে? একটা ট্রানজিস্টর হতে হবে মাস্ট বি সেন্সিটিভ বা এর সেন্সিটিভিটিটা অনেক হাই হইতে হবে। আমরা আমাদের ফ্রেন্ড সাইকেলের মধ্যে অনেক ফ্রেন্ডকে দেখি যে তাকে তুমি অনেক খেপাচ্ছ বা অন্য কিছু বলে তাকে বিরক্ত করতেছো, সে বিরক্ত হচ্ছেই না। তার মানে কি, তার সেন্সিটিভিটিটা জিরো, সে বিরক্ত হবে না। আবার অনেক ফ্রেন্ড আছে তুমি একটু কথা বলতেছো দেখবে সে অনেক রিয়াক্ট করতেছে, মানে কি সে হাই সেন্সিটিভিটি।
একটু রিয়াক্ট করলেই, সে একটু খেপালেই সে কি করতেছে, অনেক বড় রেসপন্স করতেছে। তাহলে ট্রানজিস্টরটা হতে হবে সেরকম যে তুমি একটু পরিবর্তন হবে, সে যাতে ওই পরিবর্তনটাকে সেন্স করতে পারে, বা ওই পরিবর্তনের সাপেক্ষে তার যাতে পরিবর্তন সে শো করতে পারে। এই জন্য আমরা বলবো ট্রানজিস্টর মাস্ট বি সেন্সিটিভ। তাছাড়া আমরা সেন্সিটিভিটির একটা সংজ্ঞা দিতে পারি। তোমাদের তো পরীক্ষা আছে, হোয়াট ডু ইউ মিন বাই সেন্সিটিভিটি, তখন তুমি কি বলবা? বা তোমাকে যদি বলা হয় একটা কম্পিউটার দেওয়া আছে, সেই কম্পিউটারটাকে বলতেছে যে এই সেন্সিটিভিটিটা তুমি কিভাবে ডেফিনেশন করবা, তখন তুমি বলবা সেন্সিটিভিটি ইজ দ্য রেশিও অফ চেঞ্জ ইন আউটপুট টু চেঞ্জ ইন ইনপুট। চেঞ্জ ইন আউটপুট টু চেঞ্জ ইন ইনপুট। ঠিক আছে, এটা কি বুঝছো? তাহলে সেন্সিটিভিটি আসলে কি হবে? সেন্সিটিভিটি ইজ দ্য রেশিও অফ চেঞ্জ ইন আউটপুট টু চেঞ্জ ইন ইনপুট, মানে ইনপুটের যে চেঞ্জ হবে তার সাপেক্ষে আমাদের আউটপুটে চেঞ্জ হইতে হবে। তাহলে আমরা বুঝতেছি যদি এটা হাই সেন্সিটিভিটি হয় তাহলে কিন্তু ডিভাইসটা ভালো, যে সামান্য পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনের জন্য আমাদের কিছু ভোল্টেজ বা কারেন্ট উৎপন্ন হচ্ছে, তাহলে আমাদের ইনফরমেশনের কোনো গ্যাপ থাকতেছে না। তাহলে সেন্সিটিভিটিটা কিন্তু হাই হইতে হবে। যেমন তুমি দেখো, যখন একটা পিসি যখন কিনতেছো, তখন স্পিড যদি কম হয় তাহলে তুমি বলবো যে এমন একটা অনেকক্ষণ কাজ করতেছি, স্পিড খুব কম, স্লো স্পিড, এটা তো নেওয়া যাবে না, আমাদের স্পিড কি করতে হবে, হাই করতে হবে। তাহলে আমরা একটা র্যাম ইউজ করি, এক্সট্রা একটা র্যাম লাগাই, মানে আমরা চাই যে আমাদের কাজটা যাতে ভালো হয়, একটু কাজ করে একটু রেসপন্স করবো, তাতে আমাদের বিশাল রেসপন্স যাতে দেয়। ঠিক আছে, এই জন্য আমাদের সেন্সিটিভিটিটা কি হইতে হবে, অনেক হাই হইতে হবে। আর সেন্সিটিভিটি হাই হওয়ার জন্য ইনপুটের পরিবর্তনের চেয়ে আউটপুটের পরিবর্তনটা বেশি হইতে হবে। ইনপুটের সামান্য পরিবর্তন হবে, আউটপুটের পরিবর্তনটা বিশাল হইতে হবে, তাহলে তাদের রেশিওটা আমাদের কিন্তু একের চেয়ে বড় হবে, মানে হাই হবে। এই জন্য বলা হয় ট্রানজিস্টর মাস্ট বি সেন্সিটিভ, মানে খুব সামান্য পরিবর্তনের ফলে এর আউটপুট আমরা রেসপন্স পাবো। তাছাড়া আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে সেন্সিটিভিটি কাকে বলে। সেন্সিটিভিটি ইজ দ্য রেশিও অফ চেঞ্জ ইন আউটপুট টু চেঞ্জ ইন ইনপুট। তারপর আমরা পরেরটাতে আসি। দেখো অপারেটিং রেঞ্জ, ঠিক আছে, the transistor should contain the range requirement and have a good regulation over the inter range। ঠিক আছে, ট্রানজিস্টরের অপারেটিং রেঞ্জ, একটা ডিভাইসে কিন্তু একটা অপারেটিং রেঞ্জ থাকে। যখন আমরা ব্লুটুথ স্পিকার নেই তখন দেখি যে সে একটা ঘর কভার করতেছে অথবা দুটা ঘর কভার করতেছে, বা আমরা যখন ইন্টারনেটের রাউটার নেই তখন সে দেখি যে গোটা কোনো কোনো রাউটার গোটা ফ্ল্যাটটাকে তোমার কভার করে, আবার কোনো কোনো রাউটার শুধুমাত্র একটা ফ্ল্যাটটাকে কভার করতেছে। ঠিক আছে, তাহলে আমাদের এরকম একটা রেঞ্জ থাকবে যে রেঞ্জে এই ট্রানজিস্টরটা ভালো অপারেট করবে, তাহলে আমাদের সেই রেঞ্জটাকে খুঁজে বের করতে হবে। এবং এটা কিন্তু একটা ট্রানজিস্টরের গায়ে লেখা থাকবে যে এর রেঞ্জটা কতদূর পর্যন্ত এবং কতদূর পর্যন্ত এটা ভালো রেজলিউশন তুমি পাবা। ঠিক আছে, তাহলে সেটা আমাদের দেখতে হবে যে আমাদের রেঞ্জ কতদূর পর্যন্ত এবং ট্রানজিস্টরের রেঞ্জ কতদূর পর্যন্ত, এটাকে আমাদের জন্য সুইটেবল না আমাদের অন্যটা চেঞ্জ করতে হবে। তাহলে আমাদের কিন্তু এই অপারেটিং রেঞ্জটাও কিন্তু বিবেচনায় আনতে হবে। তারপর আমরা কি করব? তারপর আমরা দেখবো যে অ্যাকুরেসি। ঠিক আছে, তাহলে আমাদের দেখতে হবে এটা অ্যাকুরেসি যাতে ভালো হয়, অনেক হাই হয়, হাই অ্যাকুরেসি হয়, মানে পুরোপুরি যাতে অ্যাকুরেট হয় এরকম একটা ডিভাইস নিতে হবে। আমরা আমরা একটা ট্রানজিশন নিব যার আউটপুটটা কি হবে, অনেক হাই হবে, হাই অ্যাকুরেসি হবে, মানে সঠিকের কাছাকাছি হবে। তোমাকে যদি এটা একটা এক্সাম্পল দিতে চাই, তা তোমরা একটু দেখো। ধরো আমি হচ্ছে এখন এটা আমাদের একটা গোলক, এই গোলকের মধ্যে আমরা হচ্ছে এটাকে আমরা পয়েন্ট করলাম, এর মধ্যে আমরা তীর ফেলাবো, মানে আরোটা ফেলাবো। তখন আমরা কি করলাম, ধরো এখানে যদি আরোটা পড়ে তাহলে কিন্তু পুরোপুরি অ্যাকুরেসি কত, 100% অ্যাকুরেসি। ধরো আমি এখন আরো ফেলতেছি, আরোটা পড়তেছে এখানে, একটা আরো পড়তেছে এইখানে, একটা আরো পড়তেছে এখানে, তাহলে এই তিনটার মধ্যে আমার কোনটার অ্যাকুরেসি বেশি? এটার অ্যাকুরেসি বেশি, কারণ কি এটা হচ্ছে অ্যাকুরেটের কাছাকাছি। তাহলে এরকম আমাদের ট্রানজিস্টর চুজ করতে হবে যার অ্যাকুরেসিটা হবে কি অনেক হাই হবে, বা আমাদের অ্যাকুরেটের কাছাকাছি হবে। অ্যাকুরেট হলে তো বেটার, যদি অ্যাকুরেটের কাছাকাছি হয় তাও বেটার। তাহলে আমাদের এরকম একটা ট্রানজিস্টর চুজ করতে হবে যার অ্যাকুরেসিটা হতে হবে কি অনেক হাই। তাহলে আমরা পরেরটাতে আসি। দেখো এবার আমরা আসি ইরোর। ঠিক আছে, আমরা জানি যে কোনো ডিভাইসের মধ্যে যদি ইরোর থাকে তাহলে সেই ডিভাইসটা কিন্তু আমরা নেই না। ঠিক আছে, ইরোর জিনিসটা ভালো না। যেমন পরীক্ষাতে যদি ইরোর থাকে তাহলে কিন্তু আমরা জিরো পাই, পরীক্ষাতে আবার চলো যে ব্যাকলগও খাইতে পারি এই জিরো পাওয়ার কারণে। তাহলে জিরো জিনিসটা মানে ইরোর থাকা ভালো না। তাহলে আমরা কি করব,
আমরা এমন একটা ট্রানজিস্টর চুজ করব যে ট্রানজিস্টরের মধ্যে কোনো ইরো থাকবে না, ঠিক আছে। তার মধ্যে ইনপুট আউটপুট রিলেশনশিপ যে ছিল সেটা পুরোপুরি মেনটেন করবে এবং এর মধ্যে কোনো আমাদের ইরো থাকবে না। তারপরে একটু আসছি, দেখি কি অবস্থা। দেখো এনভায়রনমেন্টাল ক্যাপাবিলিটি, ঠিক আছে। আমাদের এমন একটা ট্রানজিস্টর চুজ করতে হবে যেটা যে কোনো এনভায়রনমেন্টে ক্যাপাবল। যেমন দেখো যে আমাদের দেশে কিন্তু গ্রীষ্মপ্রধান দেশ, টেম্পারেচার কিন্তু অনেক হাই থাকে। যদি আমরা এটাকে যদি শীত প্রধান দেশ, যত ধরো কানাডাতে যাই বা অস্ট্রেলিয়াতে যাই, যদি কানাডাতে যাই সেখানে কিন্তু টেম্পারেচারটা কিন্তু অনেক কম থাকে, ঠিক আছে। তাহলে আমরা এখানে আমরা ট্রানজিস্টর চুজ করব যেটা বাংলাদেশেও সুইটেবল, আবার ওই ট্রানজিস্টরটা আবার যখন আমি কানাডাতে নিয়ে যাব সেখানেও সুইটেবল হয়। তাহলে এরকম একটা ট্রানজিস্টর চুজ করতে হবে যেটা এনভায়রনমেন্ট ক্যাপাবিলিটি, যে কোনো এনভায়রনমেন্টে কাজ করতে সে পারে। তারপর আমরা আসি যে পরটা দেখো, ইনসেনসিটিভ টু আনওয়ান্টেড সিগন্যাল। তাহলে আমাদের একটা ট্রানজিস্টর চুজ করতে হবে। আনওয়ান্টেড সিগন্যাল মানে কি? আনওয়ান্টেড সিগন্যাল বলতে আমরা নয়েজটাকে বোঝাই। একটা ডিভাইসের মধ্যে যদি নয়েজ থাকে তাহলে সেই রেসপন্স কিন্তু ভালো হয় না। তাহলে আমরা চাই যে ডিভাইসের মধ্যে নয়েজলেস ডিভাইসটা তৈরি করতে। এই কারণে আমরা এমন একটা ট্রানজিস্টর চুজ করব যে ট্রানজিস্টরের মধ্যে নয়েজের পরিমাণটা খুব কম থাকে। নয়েজ তো জিরো করা সম্ভব না, কিন্তু এর পরিমাণ যাতে খুব কম থাকে এই ধরনের একটা ট্রানজিস্টর আমরা চুজ করব। And the last one is the transducer must be stable. ট্রানজিস্টর কি হইতে হবে? মাস্ট বি স্টেবল হইতে হবে, এর আউটপুটটা স্টেবল হবে। ধরো যে একটা ট্রানজিস্টর নিলাম, এক সময় দিচ্ছে 10 ভোল্ট, এক সময় দিচ্ছে 20 ভোল্ট, এরকম দিচ্ছে, মানে ওঠানামা করতেছে, মানে অসম্ভব পরিবর্তন হচ্ছে, এরকম পরিবর্তন হওয়া যাবে না। সে একটা নির্দিষ্ট ডিভাইসের জন্য সে নির্দিষ্ট পরিমাণ সাপ্লাই করবে বা নির্দিষ্ট পরিমাণ ইন্ডিকেট করবে, ঠিক আছে। এই জন্য বলতেছি ট্রানজিস্টরের আউটপুট মাস্ট বি স্টেবল হবে, এটা কিন্তু পরিবর্তন করা যাবে না। তাহলে আমরা যে ক্রাইটেরিয়া পড়লাম, দেখো ট্রানজিস্টর চুজ করার জন্য যে ক্রাইটেরিয়া গুলো পড়লাম, সেই ক্রাইটেরিয়া গুলোর মধ্যে কোন পয়েন্টে তোমাদের যদি প্রবলেম থাকে বলতে পারো, আমি আবার একটু এক্সপ্লেন করা ট্রাই করব। বলো, কোনো প্রবলেম আছে তোমাদের? আছে কোনো প্রবলেম? স্যার, একটা ট্রানজিস্টর হচ্ছে মানে দুইটা এনভায়রনমেন্টে কিভাবে কাজ করবে স্যার? এক ধরেন বাংলাদেশে গরম, তাহলে ওইটার একটা ভোল্টেজ বা একটা ইয়া থাকবে। আবার কানাডায় গেলে তো ওইখানে শীত, তাহলে ওইখানে কিভাবে কাজ করবে স্যার? হ্যাঁ, মেন কথা হলো দেখো আমাদের যে ট্রানজিস্টরটা যেটা বললাম না, এনভায়রনমেন্টাল ক্যাপাবিলিটি, মানে তুমি এই যে ট্রানজিস্টরটা কি করতেছো? ফোর্স অ্যাপ্লাই করতেছো, তুমি তো টেম্পারেচার চেঞ্জ করতেছো না। তুমি ধরো এই ট্রানজিস্টরটা ফোর্স অ্যাপ্লাই করতেছো, তুমি হয়তোবা প্রথম দিকে ভিডিও দেখছিলা, তোমাকে ওটা দেখে একটু বলি তাহলে তোমার হয়তোবা একটু বুঝতে সুবিধা হবে। দেখো এখানে দেখতেছো না, এই যে এখানে একটা ট্রানজিস্টর দেখানো হয়েছে, দেখো এখানে আমরা ফোর্স অ্যাপ্লাই করতেছি, এর সাপেক্ষে কিন্তু আমাদের ভোল্টেজ উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে এক ধরনের ট্রানজিস্টর। এখন এই ট্রানজিস্টর কিন্তু তোমার ফোর্স অ্যাপ্লাই করলেই তোমার কিন্তু ভোল্টেজ উৎপন্ন হবে। এটা কিন্তু টেম্পারেচার উপর নির্ভর করতেছে, এটা কিন্তু টেম্পারেচার উপর নির্ভর করতেছে না। এটা কিসের উপর নির্ভর করতেছে? ফোর্সের উপর নির্ভর করতেছে। তুমি ফোর্স যে পরিমাণ বাড়াবা ঠিক সেই পরিমাণ তোমার ভোল্টেজ উৎপন্ন হবে, ফোর্স যে পরিমাণ কমাবা তোমার ভোল্টেজও কিন্তু সেই পরিমাণ কমে যাবে। দেখো যেমন এখানে তুমি দেখো, এই এই যখন দেখবে যে এই পোর্শনটা আসতেছে, মানে যখন এটার হচ্ছে বিস্তৃতি সবচেয়ে বেশি, তখন কিন্তু ফোর্স অ্যাপ্লাই করা হয় নাই, ঠিক আছে। তখন কিন্তু তোমার ভোল্টেজের মান কিন্তু জিরো ছিল, দেখো ভালো করে দেখবা। এই দেখো, যখন তোমার এটা যখন দেখবা সমস্ত মানে এর বিস্তৃতিটা সবচেয়ে বেশি, তখন তুমি দেখবা এর ভোল্টেজটা থাকবে এই জায়গায় থাকবে, জিরোতে থাকবে। মানে কি? এটা জিরো ভোল্টেজ, মানে ফোর্স অ্যাপ্লাই করা হয় নাই। তুমি যখন ফোর্স বাড়াবা তখন কিন্তু তোমার ভোল্টেজ ওঠানামা করবে, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি কি বুঝতেছো? এটা কিন্তু তোমার টেম্পারেচার উপর নির্ভর করতেছে না। তাহলে তুমি ধরো এই ট্রানজিস্টরটা এখন কানাডাতে নিয়ে গেলা, নিয়ে যাওয়ার পর এরকম হচ্ছে তুমি কাজ করতেছো, এক্সপেরিমেন্ট করতেছো, তাহলে ওখানে কি তোমার পরিবর্তন হবে? তুমি তো ফোর্স অ্যাপ্লাই করবা, তখন তো তোমার ভোল্টেজ পাবা। এখন আমি বলতেছি যে এই ট্রানজিস্টর যদি আমি কানাডাতে নিয়ে যাই, তখন সে যদি ভোল্টেজ আর না দেয়, এরকম যদি ভোল্টেজ না দেয়, তাহলে সেই ট্রানজিস্টর আমি নিতে পারবো না। তাহলে আমাদের ওই ধরনের ট্রানজিস্টর চুজ করতে হবে যেটা বাংলাদেশেও রেসপন্স করবে ফোর্স পরিবর্তনের ফলে, কানাডা তো ওই ফোর্স পরিবর্তন করলে সে রেসপন্স করবে। আমাদের এই ধরনের ট্রানজিস্টরটা আমাদের সাথে চুজ করতে হবে। আশা করি বুঝতে পারছো। জি স্যার। মেন কথা হলো তুমি যে ইয়ে কথা বলতেছো সেই জিনিসটা কিন্তু না।
ঠিক আছে, তোমাকে বুঝতে হবে যে টেম্পারেচারটা আসলে এখানে আমরা চেঞ্জ করতেছি না, আমরা আমরা দেখতেছি যে আমরা যে ফোর্স দিচ্ছি, আমাদের যে ফিজিক্যাল কোয়ান্টিটি, সেটা কি রূপান্তর হয়ে ভোল্টেজ বা কারেন্টে পরিবর্তন হচ্ছে কিনা। যদি পরিবর্তন হয়, আমরা যদি অন্য কোনো জায়গাতে নিয়ে যাই, আমরা যদি পানির নিচেও নিয়ে যাই, তাও তাকে কিন্তু ওই পরিবর্তনটা দিতে হবে। মানে ভোল্টেজ আর কারেন্টের পরিবর্তনটা সে আসতে হবে। তুই ফোর্স অ্যাপ্লাই করতেছো, তাকে ভোল্টেজ দিতে হবে। মানে এরকম ক্যাপাবল সম্পন্ন ডিভাইসটাকে আমরা ট্রানজিস্টর হিসেবে চুজ করব। আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের এখানে আর কোনো প্রবলেম আছে কারো? প্রথমা তুমি কি বুঝছো? জি স্যার, বুঝেছি। কোনো সমস্যা নাই তোমার? নো স্যার। 82, 82 কোনো সমস্যা আছে? সে মনে হয় ঘুমাচ্ছে মনে হয়। ঠিক আছে, আমাদের মোটামুটি বোঝা হয়েছে। তাহলে আমরা পরেরটাতে যাই। ঠিক আছে, এখান থেকে কিন্তু এক সেট কোশ্চেন তোমাদের পরীক্ষায় থাকবে। এক সেট মানে একটা কোশ্চেন থাকবে, তোমরা সেভাবে প্রিপারেশন নিবা। এবার আমরা আসবো হচ্ছে ক্লাসিফিকেশন অফ এ ট্রান্সডিউসার। আমরা এখন ট্রান্সডিউসারের ক্লাসিফিকেশনটা পড়বো, যে কিভাবে একটা ট্রান্সডিউসারকে আমরা ক্লাসিফাই করতে পারি বা কিভাবে ট্রান্সডিউসারকে আমরা বিভক্ত করতে পারি। দেখো, অন দা বেসিস অফ দা নেচার অফ দা আউটপুট সিগন্যাল, আউটপুট সিগন্যালের প্রকৃতির উপর ভিত্তি করে আমরা ট্রান্সডিউসারটাকে কিন্তু ক্লাসিফাই করতে পারি। আউটপুট সিগন্যালের প্রকৃতির উপর ভিত্তি করে আমরা ট্রান্সডিউসারকে দুই ভাগে ভাগ করি। ঠিক আছে, একটা হলো অ্যানালগ ট্রান্সডিউসার, একটা হলো ডিজিটাল ট্রান্সডিউসার। আমরা আগেই জানছি অ্যানালগ ট্রান্সডিউসারটা কি হয়, সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। যে সিগন্যালে আমরা আগে বুঝি যে অ্যানালগ ভোল্টেজ কি জিনিস আর ডিজিটাল ভোল্টেজ কি জিনিস, সেটা আমরা যদি বুঝি, তাহলে কিন্তু আমরা এই ট্রান্সডিউসারের ডেফিনিশনটা দিতে পারবো। আগে দেখো যে আমাদের অ্যানালগ ভোল্টেজ বা কারেন্ট কি জিনিস। অ্যানালগ ভোল্টেজ বা কারেন্ট হলো সেই সকল কারেন্টকে বোঝায় যেটা হচ্ছে সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। ধরো এটা আমাদের টি আছে, আমাদের ভোল্টেজটা কি হচ্ছে, সময়ের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে। সময় চেঞ্জ হচ্ছে, তাদের ম্যাগনিটিউডেরও পরিবর্তন হয়। ঠিক আছে, এই ধরনের যদি কোনো সিগন্যাল পাও, তাহলে সেটা হবে কি অ্যানালগ সিগন্যাল। আর ডিজিটাল সিগন্যাল মানে কি, ডিজিটাল সিগন্যালে কিন্তু আমাদের দুটাই আউটপুট থাকে, হয় জিরো হইতে পারে, নয় আমাদের কি হবে, ওয়ান হবে। যদি এরকম কোনো রেসপন্স পাও, তখন তাকে বলা হয় ডিজিটাল আউটপুট। দেখো এরকম ধরলাম, এটা কি আমাদের ওয়ান, মাঝখানে কি জিরো আছে, তারপর আবার কি আছে ওয়ান, জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান। যদি আমাদের এরকম যদি কোনো আউটপুট পাও, তাহলে সেটা কি হবে, সেটা হবে আমাদের ডিজিটাল আউটপুট। আর যদি আমরা এই ধরনের সময়ের সাথে পরিবর্তিত হয় এরকম যদি কোনো সিগন্যাল পাই বা টাইম ভ্যারিং যদি কোনো সিগন্যাল পাই, তখন তাকে আমরা বলি অ্যানালগ ট্রান্সডিউসার, সরি অ্যানালগ আউটপুট। তাহলে এখন এই সব আউটপুটের উপর ভিত্তি করে নেচার অফ আউটপুট, ঠিক আছে, আমাদের আউটপুট দুই ধরনের হয়, একটা হচ্ছে অ্যানালগ আউটপুট, একটা হচ্ছে ডিজিটাল আউটপুট। আমরা অ্যানালগ আউটপুটটা বুঝলাম, ডিজিটাল আউটপুটটাও বুঝলাম। তাহলে এখন আমরা এই অ্যানালগ আউটপুটের উপর, সরি এই আউটপুট সিগন্যালের উপর ভিত্তি করে ট্রান্সডিউসারকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো অ্যানালগ ট্রান্সডিউসার, একটা কি ডিজিটাল ট্রান্সডিউসার। তোমাকে যদি বলা হয় যে হোয়াট ডু ইউ মিন বাই অ্যানালগ ট্রান্সডিউসার, তখন তুমি কি বলবা, যে ট্রান্সডিউসারের আউটপুটটা কি সিগন্যাল, কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, বা আমাদের অ্যানালগ ভোল্টেজ বা কারেন্ট শো করে, সেই সিগন্যাল, সেই ট্রান্সডিউসারটাকে আমরা বলি অ্যানালগ ট্রান্সডিউসার। ঠিক আছে, যে ট্রান্সডিউসারের আউটপুটটা আমাদের কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, সেই সিগন্যালের আউটপুটটাকে আমরা বলবো অ্যানালগ ট্রান্সডিউসার। তাহলে আমরা কি বলবো, দেখো অ্যানালগ ট্রান্সডিউসার কনভার্ট ইনপুট সিগন্যাল ইনটু আউটপুট সিগন্যাল হুইচ ইজ এ কন্টিনিউয়াস ফাংশন অফ টাইম। ঠিক আছে, তাহলে অ্যানালগ ট্রান্সডিউসার কি করতেছে, ইনপুট যে সিগন্যালটা আছে সেই সিগন্যালটাকে আউটপুট সিগন্যালে কনভার্ট করতেছে, কিসের মাধ্যমে কনভার্ট করতেছে, এবং ওই আউটপুটটা হবে টাইম ভ্যারিং সিগন্যাল, সময়ের সাথে সাথে পরিবর্তিত হবে। মানে যে সিগন্যালের আউটপুটটা কি হবে, একটা অ্যানালগ আউটপুট আমরা পাবো, সেই সকল ট্রান্সডিউসারটাকে আমরা বলবো অ্যানালগ ট্রান্সডিউসার। তাহলে এর আউটপুট হবে কিন্তু এরকম ধরনের দেখতে। আশা করি বুঝতে পারছো। আর যদি আমরা ডিজিটাল ট্রান্সডিউসার বলি, তাহলে কি করব, ডিজিটাল ট্রান্সডিউসার কনভার্ট ইনপুট সিগন্যাল ইনটু আউটপুট সিগন্যাল হুইচ ইজ এ ডিসক্রিট ফাংশন অফ টাইম। দেখো ডিসক্রিট মানে কি, একবার ওয়ান হচ্ছে একবার জিরো হচ্ছে, এটা কিন্তু ডিসক্রিট। জিরো ওয়ান জিরো এর মাধ্যমে প্রকাশ করতেছি, এটা কিন্তু কন্টিনিউয়াস সিগন্যাল না, একবার জিরো হচ্ছে একবার ওয়ান হচ্ছে, বা তোমার ওয়ান হইতে পারে সাথে সাথে। এই জন্য এটাকে বলছি ডিসক্রিট টাইম সিগন্যাল বা ডিজিটাল আউটপুট। সেই ধরনের আউটপুটটাকে আমরা বলবো ডিজিটাল ট্রান্সডিউসার।
তাহলে আমরা কি বলবো এখানে, ডিজিটাল ট্রান্সডিউসার কনভার্ট ইনপুট সিগন্যাল ইনটু আউটপুট সিগন্যাল ইন ফর্ম অফ পালস। যদি আমরা আউটপুটটাকে এরকম পালসের মাধ্যমে দেখাই, তখন আমরা যে রেসপন্সটা পাবো সেই রেসপন্সটাই হলো আমাদের ডিজিটাল ট্রান্সডিউসারের রেসপন্স। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কোনটা অ্যানালগ ট্রান্সডিউসার, কোনটা ডিজিটাল ট্রান্সডিউসার। তোমাদের যদি দুটো আউটপুট সিগন্যাল দেওয়া হয় এবং তোমাদের যদি বলা হয়, এমসিকিউ তে বলা হয় যে বলতো এই যে তুমি ট্রান্সডিউসার দেখতেছো এটা কোন ধরনের ট্রান্সডিউসার, তোমাকে তখন বলতে হবে যে এটা ডিজিটাল ট্রান্সডিউসার অথবা অ্যানালগ ট্রান্সডিউসার। আশা করি বুঝতে পারছো। জি স্যার। এখন তোমাদের যদি একটা কোশ্চেন থাকে, যেটা আমি বারবারই করি, যে ডিজিটাল ট্রান্সডিউসার এবং অ্যানালগ ট্রান্সডিউসার এটার মধ্যে কোনটা অ্যাডভান্টেজ বেশি, বা কোনটাতে নয়েজ আমাদের অ্যাটাক করে বেশি, বলতে পারবা কেউ যে ডিজিটাল আর অ্যানালগের মধ্যে কোনটাতে নয়েজের ইফেক্টটা বেশি? স্যার ডিজিটাল। ডিজিটাল নয়েজটা বেশি হবে? ডিজিটালে কিন্তু নয়েজটা বেশি হয় না। তুমি একটু ভালো করে দেখো, যদি টাইম ভ্যারিং সিগন্যাল হয় এখানে কিন্তু আমাদের নয়েজের ইফেক্টটা বেশি করে। ধরো আমরা যদি মনে করি এই সিগন্যালটা হচ্ছে এরকম, এটা হচ্ছে আমাদের একটা টাইম ভ্যারিং সিগন্যাল। আমরা কি চাইবো, আমরা চাইবো একটা সিগন্যালের মধ্যে যাতে ইনফরমেশনটা নষ্ট না হয়, ইনফরমেশনের যদি কোনো গ্যাপ না হয়, আমরা কিন্তু এটাই চাই, একটা সিগন্যালের মধ্যে ইনফরমেশনের গ্যাপ যাতে না হয়। ধরো এখানে আমাদের নয়েজটা আসতেছে, এখানে আমাদের নয়েজটা অ্যাটাক করতেছে। যদি নয়েজ অ্যাটাক করে তখন কিন্তু এর যে ম্যাগনিটিউড আছে, এর ম্যাগনিটিউড কিন্তু চেঞ্জ হয়ে যায়। ধরো কালো যে কালার দিতেছি সেটা হচ্ছে নয়েজ আমাদের, এই নয়েজের কারণে কিন্তু আমাদের এই পুরো সিগন্যালে, ঠিক আছে, ম্যাগনিটিউড কিন্তু চেঞ্জ হয়ে যায়। আগে ম্যাগনিটিউড ছিল হচ্ছে এটা, ধরো এর নাম ছিল, ধরলাম হচ্ছে এ, এখন ম্যাগনিটিউড হয়েছে কত, বি হয়েছে না? তাহলে তোমার ম্যাগনিটিউডও চেঞ্জ হয়েছে। আগে তোমার ধরো শুরু হয়েছিল হচ্ছে এখান থেকে, আর আমার শুরু হয়েছে এখান থেকে, তাহলে তোমার ম্যাগনিটিউডও চেঞ্জ হচ্ছে, তোমার ফেজেরও কিন্তু পরিবর্তন হচ্ছে, শুধুমাত্র নয়েজের কারণে। যদি কন্টিনিউয়াস টাইম সিগন্যাল হয়, তাহলে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল হলে কি হয়, আমাদের ম্যাগনিটিউডেরও পরিবর্তন হচ্ছে, সাথে কিন্তু ফেজেরও পরিবর্তন হইতে পারে। আর ডিজিটাল সিগন্যাল দেখো তোমার কিরকম হয়। ডিজিটাল সিগন্যালে কিন্তু দুটো ইনপুট থাকে, সরি দুটো আউটপুট থাকে, 0 আর 1। আমরা কিন্তু 0 কিভাবে ধরি, যদি 3 ভোল্টের নিচে হয়, বিলো 3 ভোল্ট, ঠিক আছে, এ যদি নিচে হয় তাহলে আমরা কি বলি, যদি 3 ভোল্টের যদি নিচে আমরা কোনো সিগন্যাল পাই তখন তাকে বলি এটা হচ্ছে 0 লেভেল, ঠিক আছে। আর যদি 3 ভোল্টের উপরে যদি কোনো সিগন্যাল পাই সেটাকে আমরা কি বলি, তাকে আমরা বলি হচ্ছে 1 লেভেল। তাহলে আমরা কিন্তু 3 ভোল্টের উপরে আর নিচে ধরে আমরা কিন্তু সিগন্যালটাকে ডেফিনিশন করে দেই, যে 3 ভোল্টের নিচে হলে সেটা হচ্ছে আমাদের 0 লেভেল, আর 3 ভোল্টের উপরে হলে সেটা আমাদের কি লেভেল, সেটা আমাদের 1 লেভেল। ধরো আমরা এখানে কয়টা পালস আঁকাচ্ছি এবার, ধরো এটা হচ্ছে আমাদের 1, এটা আমাদের 1, ঠিক আছে, এটা দেখলাম। আর মাঝখানে এটা আছে সেটা আমাদের 0, এটা 0, এটা 0। এখন এখানে আমাদের কি হয়েছে, এখানে আমাদের নয়েজ অ্যাটাক করছে। যদি নয়েজ অ্যাটাক করে দেখো তাহলে আমাদের এরকম সিগন্যাল হবে, এর উপরে নয়েজ থাকবে, ঠিক না? তাহলে এখানে আমাদের নয়েজ অ্যাটাক করবে। তোমরা এখন এখানে দেখো তো, যদি এখানে নয়েজ অ্যাটাক করে তাহলে তোমার কি সিগন্যাল কি চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে না কিন্তু। একটা মিনিট একটু দাঁড়াও। সরি একটু দেরি হইলো। দেখো আমাদের এখানে যে নয়েজটা যদি অ্যাটাক করে, দেখো আমরা কি করছিলাম, আমরা পড়ছিলাম যদি 3 ভোল্টের নিচে হয় তাহলে কিন্তু সে 0 লেভেল। তাহলে আমরা এখানে দেখবো দেখো 3 ভোল্টের সে নিচেই কিন্তু আছে। এখান থেকে যদি আমরা দেখি, ধরো আমরা মনে করি যে এটা আমাদের 3 ভোল্ট, এই 3 ভোল্টের যদি নিচে হয় তাহলে আমরা তাকে 0ই বলবো, আর 3 ভোল্টের উপরে হলে তাকে আমরা 1 বলবো। দেখো এই যে লাল কালিটা যে নয়েজটা আছে সে কিন্তু 3 ভোল্টের নিচেই আছে, তাহলে আমরা এটা কিন্তু 0ই বলতেছি। তাহলে আমাদের যে ডেটা আছে সেই ডেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। তারপর দেখো এই যে লাল কালিটা সেটা কিন্তু 3 ভোল্টের উপরে আছে, তার মানে কি এটা আমাদের 1। তারপর দেখো এটা কিন্তু আমাদের আবার 3 ভোল্টের নিচে, তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা 0 বলবো। তারপর আমরা দেখো এটা আবার এই লাল এটা আবার 3 ভোল্টের উপরে আছে, তার মানে কি 1, এটা আমাদের 1। তাহলে এখানে নয়েজ আবার ইফেক্ট করলেও আমাদের কিন্তু ডেটার কোনো পরিবর্তন হচ্ছে না। ডেটার কোনো পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হচ্ছে না। ইউজ করি কারণ এটা লং ডিস্টেন্সে আমরা ট্রান্সফার করতে পারি উইথাউট চেঞ্জিং ম্যাগনিটিউড অর ফেজ। এই জন্য আমরা অ্যানালগ ট্রান্সডিউসার হচ্ছে ডিজিটাল ট্রান্সডিউসার চুজ করি, কারণ অ্যানালগ
তখন তার মধ্যে নয়েজের একটা ইফেক্ট থাকে, এবং নয়েজের ইফেক্ট থাকার কারণে ওর অ্যামপ্লিটিউড এবং ফেজটা দুটোই চেঞ্জ হয়ে যায়। ফলে আমাদের যে ডেটা ছিল সেই ডেটাটা কিন্তু চেঞ্জ হয়ে অন্য একটা ডেটাতে রূপান্তর হয়ে যায়। ফলে আমরা কিন্তু ইনফরমেশন একটা গ্যাপ হয়। কিন্তু ডিজিটাল ট্রানজিস্টরের ক্ষেত্রে আমাদের এরকম কোনো প্রবলেম হয় না, কারণ এখানে নয়েজটা খুব একটা অ্যাটাক করতে পারে না। নয়েজ অ্যাটাক করলেও এর কিন্তু ভোল্টেজ এবং কারেন্ট এর ম্যাগনিটিউড এবং ফেজের মধ্যে কোনো পার্থক্য আমরা খুঁজে পাই না। ফলে আমাদের যে ডেটা ছিল ইনপুট ডেটা এবং আউটপুট ডাটার মধ্যে পুরোপুরি ম্যাচ থাকে। এই জন্য সাধারণত আমরা লং ডিস্টেন্সের ক্ষেত্রে আমরা সাধারণত ডিজিটাল ট্রানজিস্টরটাকে চুজ করি। তাহলে পরীক্ষাতে কিন্তু এটা আসে, কেন আমরা লং ডিস্টেন্সে ট্রান্সফারের ক্ষেত্রে ডিজিটাল ট্রানজিস্টরটাকে চুজ করি। উত্তরটা কিন্তু তোমাদের বলে দিলাম এখানে। দেখো এখানে আমরা কি লিখছি, ডিজিটাল ট্রানজিস্টর আর বিকামিং মোর পপুলার নাওএডেজ। হ্যাঁ, কিছু বলবা? আচ্ছা, তোমার কথা আমি শুনতে পাচ্ছি না আসাদ। তুমি যদি একটু মেসেজে লিখে দাও তাহলে ভালো হবে, আমি দেখে তোমাকে রেসপন্স করতেছি আসলে তুমি কি প্রবলেম হচ্ছে। ঠিক আছে, দেখো আমরা দেখো ডিজিটাল ট্রানজিস্টর আর বিকামিং মোর পপুলার নাও এ ডে বিকজ অফ অ্যাডভান্টেজ অ্যাসোসিয়েট উইথ ডিজিটাল মেজারিং ইনস্ট্রুমেন্টস অ্যান্ড অলসো ডিউ টু দ্য ফ্যাক্ট ডিজিটাল সিগন্যাল ক্যান বি ট্রান্সমিটেড ওভার এ লং ডিস্টেন্স উইথাউট কজিং মাস ডিস্টরশন ডিউ টু অ্যামপ্লিটিউড ভ্যারিয়েশন এন্ড ফেজ শিফট। ঠিক আছে, তাহলে আমাদের যে ডিজিটাল সিগন্যাল থাকবে সেই ডিজিটাল সিগন্যালটা কিন্তু নয়েজের কারণে আমাদের কিন্তু ফেজ শিফট বা হচ্ছে অ্যামপ্লিটিউডের মধ্যে একটা ভ্যারিয়েশন ক্রিয়েট হবে না। যদি অ্যামপ্লিটিউডের মধ্যে ভ্যারিয়েশন ক্রিয়েট না হলে, ও হ্যাঁ ঠিক আছে আমি বলতেছি, যদি এর মধ্যে যদি ভ্যারিয়েশন ক্রিয়েট না হয় তাহলে কিন্তু আমরা লং ডিস্টেন্সে পাঠাতে পারবো। তাহলে এই উত্তরটা সে আবার একটু জানতে চাইছে, আমি আবার একটু বলতেছি। দেখো আমাদের হচ্ছে ট্রানজিস্টরের আউটপুটটা কিন্তু দুটোর উপর নির্ভর করতেছে, একটা হচ্ছে অ্যানালগ আউটপুট, একটা হচ্ছে ডিজিটাল আউটপুট। আমাদের অ্যানালগ আউটপুটটা কিরকম হয়, টাইম ভ্যারিং সিগন্যাল হয়, যে সিগন্যালটা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়, এই ধরনের একটা সিগন্যাল আমরা পাই। আর ডিজিটালে কি হয়, ডিজিটাল আমরা পালস হিসাবে পাই। আর ডিজিটালের ক্ষেত্রে আমাদের আউটপুটটা দুই রকম হইতে পারে, আমাদের আউটপুট ডেটাটা দুই রকম হইতে পারে, হয়তোবা সে 1 হবে, হয়তোবা সে 0 হবে। তাহলে 0 আর 1 আমরা কিভাবে বুঝি, আমরা একটা নির্দিষ্ট ভোল্টেজকে রেফারেন্স ধরি। ধরো 3 ভোল্টকে আমরা রেফারেন্স ধরলাম, 3 ভোল্টের উপরের ভোল্টেজ যদি হয় 4, 5, 6, 7 হয়, তাহলে আমরা তাকে কি করে ধরে নেবো, তাহলে আমরা ধরে নিব তার মান হচ্ছে, তার আউটপুট কত হবে, তার আউটপুট হবে 1। আর যদি 3 ভোল্টের নিচে কোনো ডেটা যদি থাকে তাহলে তার মান কি হবে, তার মানটা হবে হচ্ছে 0। ঠিক আছে, এরকম ডাটাটা আমরা নিয়ে নেই, আমরা মনে মনে হিসাব করে নেই, বা আমরা এইভাবে আমরা প্রোগ্রামটা করে রাখি ডিজিটাল আউটপুটের ক্ষেত্রে। শেষ আমরা দেখো একটা আউটপুট দেখতেছি, আমাদের একটা ট্রানজিস্টরের আউটপুট এরকম। তো এটা হচ্ছে আমাদের একটা ট্রানজিস্টর, এর আউটপুটটা হচ্ছে আমাদের এরকম। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে আমাদের একটা অ্যানালগ সিগন্যাল বা টাইম ভ্যারিং সিগন্যাল, সময়ের সাথে সাথে এই আউটপুটটা পরিবর্তিত হয়, বা এটা হচ্ছে একটা অ্যানালগ ট্রানজিস্টরের আউটপুট। এখানে যদি আমাদের নয়েজ অ্যাটাক করে তাহলে আসলে কি রকম হয়, যদি এখানে যদি নয়েজ অ্যাটাক করে তাহলে দেখবা যে এর পুরা কাঠামোটা চেঞ্জ হয়ে যায়। ধরো নয়েজ অ্যাটাক করতেছে এরকম করে, এই লাল কালি দ্বারা আমরা নয়েজটাকে বুঝালাম। যদি এখানে নয়েজটা এরকম ভাবে অ্যাটাক করে তুমি তাহলে দেখবা এর কিন্তু যে পিক ছিল, এই পিক ছিল আগে হচ্ছে এই পিঙ্ক কালার, এই পিঙ্ক কালার চেঞ্জ হয়ে এখন কিন্তু লাল কালার হয়ে গেছে। তাহলে পিকটা পরিবর্তন হয়েছে, পিক পরিবর্তন মানে কি, অ্যামপ্লিটিউডের একটা ভ্যারিয়েশন হয়েছে। তারপর দেখো আমাদের এখানে যে ফেজ শিফট হয়েছে, এই ফেজ শিফট হয়েছে এখানে দেখো আমাদের লাল কালি ছিল হচ্ছে নয়েজেরটা, নয়েজ শুরু হয়েছে কিন্তু একটু পরে। ঠিক আছে, যখন শুরুতে কিন্তু নয়েজ ছিল না, নয়েজ শুরু হয়েছে একটু পরে। তাহলে এদের মধ্যে কিন্তু নয়েজ এবং ইনপুটের মধ্যে আমাদের আউটপুটের মধ্যে একটা গ্যাপ আছে, কিন্তু একটা ইনফরমেশন গ্যাপ আছে। তাহলে এগুলো কিন্তু আমাদের একে বলা হয় ফেজ শিফট। তাহলে এইসব কারণে কিন্তু আমাদের ডিস্টরশন সৃষ্টি হবে, বা আমাদের ডেটাটা পাবো সেই ডেটাটা কিন্তু আগের ডেটার মতো হবে না, একে নয়েজ অ্যাটাক করবে। ঠিক আছে, ফলে পুরোপুরি যে ডেটা ছিল, পুরোপুরি যে ইনফরমেশন ছিল সেই ইনফরমেশন আমরা পাবো না, ইনফরমেশনের মধ্যে কিছু চেঞ্জ হবে। এই কারণে সাধারণত আমরা অ্যানালগ ট্রানজিস্টরটাকে লং ডিস্টেন্সে ট্রান্সফারের ক্ষেত্রে ইউজ করি না, কারণ এখানে নয়েজ অ্যাটাক করে এবং নয়েজ অ্যাটাকের কারণে এর অ্যামপ্লিটিউড ভ্যারিয়েশন হয় অথবা ফেজ শিফট হয়। ফলে আমাদের যে ডেটা ছিল সেই ইনফরমেশনটা আমাদের মধ্যে একটা গ্যাপ সৃষ্টি হয়, ফলে আমরা পুরোপুরি প্রপার ইনফরমেশন পাই না। কিন্তু যদি আমরা ডিজিটাল ট্রানজিস্টরটা ইউজ করি, দেখো ডিজিটাল ট্রানজিস্টরে কিন্তু কিরকম থাকে, আমাদের 0, 1 এর মধ্যে একটা পালস থাকে। ধরো আমাদের প্রথমটা 0 ছিল,
এটা আমাদের 1 হয়েছে। তারপর আমরা কি পাবো, ধরো আমাদের 0 পাইছি, তারপর আমরা 1 পাইছি, ধরো এরকম আমরা কিছু ডেটা পাইছি, ঠিক আছে। এখন এর মধ্যে আমাদের নয়েজটা অ্যাটাক করছে। এবার ধরো নয়েজ এরকম করে অ্যাটাক করছে আমাদের, এরকম করে আমাদের নয়েজ অ্যাটাক করছে। তাহলে আমরা যদি এরকম যদি কোনো নয়েজ অ্যাটাক করে এখানে, তাহলে আমরা কি করছিলাম, আমরা ধরছিলাম যে 3 ভোল্টে যদি নিচে হয়, আমরা একটা রেফারেন্স ভোল্টেজ হিসেবে 3 ভোল্টকে নিলাম। এই 3 ভোল্টের নিচের ভোল্টেজটা হলে আমরা তাকে জিরোই ধরবো, তার মানে কি সে জিরোই, ঠিক আছে। ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে আমরা একটা রেফারেন্স ধরবো, সেই রেফারেন্স ভোল্টেজের নিচের ভোল্টেজ হলে সে 0 শো করবে, আর রেফারেন্স ভোল্টেজের উপরে হইলে সে হচ্ছে 1 শো করবে। তাহলে এরকম একটা রেফারেন্স আমরা নিলাম। তারপর আমরা দেখি যে আমরা এখন নয়েজের ইফেক্টটা দেখবো, নয়েজ কি অ্যাটাক করতেছে করতেছে না। দেখো এখানে আমাদের যদি এই সিগন্যালটা কিন্তু 3 ভোল্টের নিচেই আছে এই পর্যন্ত, তাহলে আমরা কি বলবো, তাহলে আমরা কিন্তু এখানে জিরোই পাবো। তারপর দেখো এই যে সিগন্যাল দেখতেছো, এগুলো কিন্তু আমাদের 3 ভোল্টের উপরে, তাহলে এগুলোর জন্য আমরা কি পাবো, এগুলোর জন্য কিন্তু আমরা 1ই পাবো। তারপর দেখো এই যে ভোল্টেজটা দেখতেছো, সেটা কিন্তু উপরে হইলেও কিন্তু সে কিন্তু 3 ভোল্টের নিচে আছে, তার মানে কি এখানে আমরা জিরোই পাবো। আর এই যে পিঙ্গল দেখতেছো উপরে দেখা যাচ্ছে, এগুলো তো নয়েজ, এগুলো কিন্তু 3 ভোল্টের উপরে আছে, তাহলে আমরা কি পাবো, এখানে আমরা 1 পাবো। তা দেখো আমরা ইনপুটে পাঠালাম এই ধরনের সিগন্যাল, লং ডিস্টেন্সে ট্রান্সফারের পর নয়েজ অ্যাটাক করার পরও কিন্তু আমরা এই ধরনের ডাটাই পাচ্ছি, ডেটার কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। এই জন্য আমরা এই ধরনের ট্রান্সডিউসারটাকে আমরা লং ডিস্টেন্সে ট্রান্সফারের ক্ষেত্রে ইউজ করি, কারণ এখানে অ্যামপ্লিটিউড বা ফেজ ভ্যারিয়েশনের কারণে কোনো রকম ডিস্টরশন হয় না, ডেটার মধ্যে কোনো পার্থক্য তৈরি হয় না, খুব কম পরিমাণ পার্থক্য ক্রিয়েট হয়। এই জন্য সাধারণত আমরা এই ধরনের ট্রান্সডিউসারটাকে চুজ করি। আশা করি বুঝতে পারছো। তোমাদের মধ্যে কারো প্রবলেম আছে এটা নিয়ে? কোনো প্রবলেম আছে? নো স্যার। ঠিক আছে, তারপর আবার পরেরটাতে আসছি। দেখো ক্লাসিফিকেশন অফ ট্রান্সডিউসার বেসড অন দ্য মেথড অফ অ্যাপ্লিকেশন। এবার অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে আমরা ট্রান্সডিউসারটাকে আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সডিউসার, আর একটা হলো এখানে লেখা আছে প্রাইমারি সরি অন দ্য বেসিস অফ দ্য মেথড অফ অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে আমরা ট্রান্সডিউসারটাকে দুই ভাগে ভাগ করি, একটা হলো প্রাইমারি ট্রান্সডিউসার, একটা হলো সেকেন্ডারি ট্রান্সডিউসার। তাহলে আমাদের এখন বুঝতে হবে যে কোনটা প্রাইমারি ট্রান্সডিউসার আর কোনটা সেকেন্ডারি ট্রান্সডিউসার। তাহলে এটা বোঝার ক্ষেত্রে আমরা হচ্ছে ডিরেক্টলি আমরা হচ্ছে ব্লক ডায়াগ্রামের দিকে একটু যাই, তাহলে আমরা ভালো মতো বুঝতে পারবো। দেখো আমাদের একটা ট্রান্সডিউসারে কিন্তু দুটা এলিমেন্টস থাকে, ঠিক আছে, একটা হচ্ছে সেন্সিং এলিমেন্ট, একটা হচ্ছে ট্রানজাকশন এলিমেন্ট, এই দুটো এলিমেন্টস থাকবে। তাহলে যে সকল ট্রান্সডিউসারের ক্ষেত্রে শুধুমাত্র ট্রানজাকশন এলিমেন্টটা থাকবে, সেন্সিং এলিমেন্ট থাকবে না, সে কি করতেছে, এই ফিজিক্যাল কোয়ান্টিটিটাকে যদি সরাসরি আউটপুটে কনভার্ট করে, ঠিক আছে, এই ফিজিক্যাল কোয়ান্টিটিটাকে যদি সরাসরি ইলেকট্রিক্যাল আউটপুটে কনভার্ট করবে, এখানে কোনো সেন্সিং এলিমেন্ট থাকবে না, সেই সকল ট্রান্সডিউসারটাকে আমরা বলবো যে প্রাইমারি ট্রান্সডিউসার। তাহলে প্রাইমারি ট্রান্সডিউসার ইজ ওয়ান কাইন্ড অফ ট্রান্সডিউসার হুইচ কনভার্ট ফিজিক্যাল কোয়ান্টিটি টু ডিরেক্টলি ইলেকট্রিক্যাল আউটপুট। সে কি করবে, সরাসরি এই ফিজিক্যাল কোয়ান্টিটিটাকে ইলেকট্রিক্যাল আউটপুটে কনভার্ট করবে কোনো রকম সেন্সিং এলিমেন্ট ছাড়াই। ওই সকল ট্রান্সডিউসারটাকে আমরা বলবো প্রাইমারি ট্রান্সডিউসার। বুঝতে পারছো? আর যদি সেকেন্ডারি ট্রান্সডিউসারটাকে বলি, তখন আমাদের এই যে নর্মাল যে ব্লক ডায়াগ্রাম দেখতেছো, সেই ব্লক ডায়াগ্রামের মতো সে কাজ করবে। তাহলে যে সকল ট্রান্সডিউসারের ক্ষেত্রে সেন্সিং এলিমেন্টও থাকবে এবং ট্রানজাকশন এলিমেন্টও থাকবে, সেই সকল ট্রান্সডিউসারটাকে আমরা বলবো যে আমাদের হচ্ছে সেকেন্ডারি ট্রান্সডিউসার। তাহলে এখন আমাদের এগুলো বুঝতে হবে যে আসলে সেন্সিং এলিমেন্ট কিভাবে সেন্স করতেছে, ট্রানজাকশন এলিমেন্টটা কিভাবে কাজ করতেছে, সেটা আমি তোমাদের এখন ওখানে এক্সাম্পল হিসেবে দেখাবো। আশা করি তোমরা ওখানে বুঝতে পারবা। তাহলে আমরা এখানে কি পড়লাম যে প্রাইমারি ট্রান্সডিউসার, সেকেন্ডারি ট্রান্সডিউসার। দেখো when the input signal is directly sensed by transducer and physical phenomenon is convert into electrical form directly, মানে যে সকল ট্রান্সডিউসারের আমাদের ইনপুট সিগন্যালটা সরাসরি সেন্স করা হয় ট্রান্সডিউসারের মাধ্যমে এবং আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটিটা সরাসরি কি ইলেকট্রিক্যালে কনভার্ট হচ্ছে, এই সকল ট্রান্সডিউসারটাকে আমরা বলি যে প্রাইমারি ট্রান্সডিউসার। দেখো এখানে আমরা একটা থার্মিস্টর ইউজ করছি। থার্মিস্টর মানে আমাদের একটা থার্মিটার, মানে কি আমাদের দেহের তাপমাত্রা যেটা মেজার করি, সেখানে আমরা কি করতেছি, আমরা বডি দিচ্ছি, বডির যে টেম্পারেচারটা আছে সেই টেম্পারেচার কিন্তু ডিরেক্টলি আমার শো করতেছে, দেখা যাচ্ছে কত ডিগ্রি টেম্পারেচার আছে এখানে, সে কিন্তু সরাসরি আমাদেরকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে সেটা কিন্তু আমাদের ডিসপ্লেতে দেখাচ্ছে।
তোমরা যেটা ডিজিটাল যে আমাদের থার্মোমিটার আছে, আমাদের আগেকার থার্মোমিটার না, যেটা আমাদের চোখ দিয়ে দেখতে হইতো, মানে লাইটে ধরলে একটা পাওয়ার রেখা থাকতো, সেই ট্রানজিস্টর সেই রকম থার্মিস্টর না কিন্তু। এই থার্মিস্টরটা হচ্ছে আমাদের ডিজিটাল থার্মিস্টর। ধরো এরকম একটা থার্মিস্টর থাকে, এখানে আমাদের একটা ডিসপ্লে থাকে, এই ডিসপ্লেতে লেখা থাকে যে তোমার কত জ্বর হয়েছে। তোমার কি করতেছো, এটা মুখে দিচ্ছ অথবা বগলে দিচ্ছ বা আন্ডারআর্মে দিচ্ছ, তখন সে কি করতেছে, ওখানকার প্রেশারটাকে সে মেজার করতেছে। মেজার করার পর টেম্পারেচারটা আসলে কত আছে ওখানকার, ওই টেম্পারেচারটাকে সরাসরি সে ডিসপ্লে দেখাচ্ছে যে তোমার 99 ডিগ্রি ফারেনহাইট তোমার এই টেম্পারেচারটা আছে। সেখানে কিন্তু অন্য কোনো তোমার সেন্সিং এলিমেন্ট নাই, সে কিন্তু সরাসরি টেম্পারেচারটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে আমাদের ডিসপ্লেতে দেখাচ্ছে। এই জন্য আমরা থার্মিস্টরটাকে বলি যে আমাদের প্রাইমারি ট্রানজিস্টর, কারণ এখানে আমাদের কোনো সেন্সর থাকে না, সে শুধুমাত্র রেজিস্টার চেঞ্জের মাধ্যমে তোমার আউটপুটটা দেখায়। দেখো এখানে কি বলতেছে, থার্মিস্টর সেন্স দ্য টেম্পারেচার ডিরেক্টলি। থার্মিস্টর কি করতেছে, টেম্পারেচারটাকে ডিরেক্টলি সেন্স করতেছে এবং causes the change in resistor with the change in temperature। এবং এই যে টেম্পারেচার যে পরিবর্তন হচ্ছে, এই টেম্পারেচারের পরিবর্তনের কারণে সেই রেজিস্টরের পরিবর্তন করতেছে, বিধায় আমরা কিন্তু ডিসপ্লেতে ওইরকম কম বেশি একটা ভ্যারিয়েশন দেখতে পাই। তোমাকে যদি বলা হয় যে, একটু যদি ক্লিয়ার ভাবে বলা হয়, যদি যে সকল ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা যদি টেম্পারেচার ইউজ করি, সেই টেম্পারেচার যদি অন্য কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি যদি কনভার্ট না হয়, সরাসরি এই টেম্পারেচার থেকে যদি আমরা ইলেকট্রিক্যাল সিগন্যাল পাই, তাহলে তুমি মনে করবা এটা হচ্ছে প্রাইমারি ট্রানজিস্টর। তাহলে এই জিনিসটা তোমাকে একটু কনসেপ্টটা একটু ভালোভাবে দেওয়ার জন্য আমরা একটা হোয়াইট স্ক্রিন নিচ্ছি, তা তোমার কনসেপ্ট আরো ভালো ক্লিয়ার হবে। তোমাকে এই জিনিসটা একটু ভালো করে বোঝো। আমরা তো ট্রান্সফরমার পড়ছিলাম। ধরো এটা একটা ট্রান্সফরমার, এখানে আমাদের সেকেন্ডারিতে দুটো ট্রান্সফরমার দেওয়া আছে। ধর এটা একটা ট্রান্সফরমার, এর নাম ধরলাম এ ট্রান্সফরমার। এখানে আমরা একটা ট্রান্সফরমার ধরলাম, এই ট্রান্সফরমারের নাম ধরলাম হচ্ছে বি ট্রান্সফরমার। এ ট্রান্সফরমার এবং বি ট্রান্সফরমারটা আমরা এমন ভাবে যুক্ত করছি যাতে আমরা আউটপুটে কি পাবো, আউটপুটে আমরা দুটার যোগফল পাবো। ঠিক আছে, এখানে যদি আমরা একটা ভোল্ট মিটার ধরি, তাহলে আমরা এখানে কি পাবো, এখানে আমরা পাবো এ প্লাস বি পাবো। ঠিক আছে, মানে ভি এ ভিবি, এখানকার যে আউটপুট পাবো সেই আউটপুটটা এখানে যোগ হিসেবে পাবো। জিনিসটাকে বুঝতে পারছো? ধরো এখানে আমরা একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, ভি1 অ্যাপ্লাই করলাম। দেখো এখানে যদি ভোল্টেজ ভি1 অ্যাপ্লাই করি, তাহলে এখানে আমাদের ফ্লাক্স উৎপন্ন হবে, এই ফ্লাক্সটা আমাদের এই সেকেন্ডারি থেকে কাট করবে, ফলে আমরা এখানে ভি1 পাবো। এই ফ্লাক্সটা কিন্তু এই সেকেন্ডারিকেও কাট করবে, তাহলে আমরা ভি2 ভিবি পাবো। তাহলে এই ভিও এ আর ভিবি এর যোগফল হিসেবে আমরা কত লিখতে পারি, ভি আউটপুট সমান সমান লিখতে পারি ভি এ প্লাস ভিবি। তাহলে আউটপুট কিন্তু আমরা এখন যদি আমরা ভোল্ট মিটারে ধরি, তাহলে আমরা কত পাবো, ভি এ প্লাস ভিবি পাবো। ঠিক আছে, এখন আমরা কি করলাম, আমরা এখানে একটা লাঠির ইউজ করলাম। লাঠিটা এখন আমাদের এই অবস্থায় আছে। ঠিক আছে, এই অবস্থায় যদি লাঠিটা থাকে, তখনও কিন্তু আমরা এখানে ভি নট সমান সমান ভি এ প্লাস ভিবি পাবো। এখন লাঠিটাকে আমরা ফোর্স অ্যাপ্লাই করতেছি, এখানে আমরা কি করতেছি, প্রেসার অ্যাপ্লাই করতেছি, ফোর্স দিলাম। তাহলে যদি ফোর্স দেই, লাঠিটা কি করবে, লাঠিটা কিন্তু তার অবস্থান পরিবর্তন করবে। তাহলে ফলে লাঠিটা এই অবস্থান থেকে পরিবর্তিত হয়ে এখন এই অবস্থানে আসলো, এই অবস্থানে আসলো। তাহলে এখন আমাদের কি হচ্ছে, এখন আমাদের একটা প্রবলেম ক্রিয়েট হবে। কিরকম প্রবলেম, এখানে যে ফ্লাক্সটা কাট করে উৎপন্ন হবে, সেই ফ্লাক্সটা কিন্তু সেকেন্ডারিতে এখানে কিন্তু কাট করতে পারতেছে না, কারণ এখানে আমাদের একটা বাধা আছে। এখানে লাঠি দ্বারা আমরা কি করতেছি, বাধা ক্রিয়েট করতেছি, ফলে এখানে কিন্তু আমরা ভি এর মান 0 পাবো। ফলে আমাদের আউটপুটটা কি পাবো, ফলে আমরা আউটপুটটা পাবো ভি নট সমান সমান ভিবি। এই ভিবি থেকে আমরা বুঝবো যে আমাদের এই লাঠির পজিশনটা কোথায় আছে। লাঠির পজিশনটা আমাদের এখন আছে হচ্ছে এই এটা বরাবর, মানে সেটা হচ্ছে ভিএ কে সেট করে আছে, বা ভিএ কে তোমাদের হচ্ছে কভার করে আছে। আমরা বুঝতে পারতেছি যে লাঠির পজিশনটা কি কোথায় আছে। তারপর আমরা এখানে আরেকটু ফোর্স অ্যাপ্লাই করতেছি, ধরো আমরা এখানে আরেকটু ফোর্স অ্যাপ্লাই করতেছি, তখন আমাদের কি হবে, এটা কিন্তু এই পজিশনে চলে আসলো। ঠিক আছে, এর অর্ধেক নিচে, এর অর্ধেক নিচে, ধরো এর অর্ধেক নিচে, এর অর্ধেক নিচে, তাহলে কি অবস্থা হবে এখন, তাহলে আমরা কিন্তু আউটপুট এখন চেঞ্জ পাবো। কিরকম পাবো, ভি আউটপুট সমান সমান কি পাবো, তাহলে আমাদের একটুকের মধ্যে ফ্লাক্স উৎপন্ন হবে, এটা হচ্ছে একটুকের মধ্যে ফ্লাক্স উৎপন্ন হবে, বিধায় আমরা আউটপুট পাবো ভি এ বাই টু প্লাস ভি এ বাই টু, সরি ভিবি বাই টু। যদি লাঠিটাকে আরো একটু ফোর্স দেওয়া হয়, তাহলে দেখবা যে এটা এই জায়গাটাকে কভার করবে। যদি কভার করে, তখন আমরা কি পাচ্ছি, তখন আমরা আউটপুট সমান সমান পাবো ভি এ পাবো।
তাহলে দেখো আমরা এখানে কি করতেছি, আমরা এখানে ফোর্স অ্যাপ্লাই করতেছি। এই ফোর্স অ্যাপ্লাইয়ের ফলে এখানে কিন্তু লাঠির ডিসপ্লেসমেন্ট হচ্ছে। এই ডিসপ্লেসমেন্টের মাধ্যমে আমরা কিন্তু ভোল্টেজটা বুঝতে পারতেছি। যদি লাঠিটার পজিশন যদি এই বরাবর থাকে তখন আমরা কত পাচ্ছি, তখন আমরা ভিবি পাচ্ছি। লাঠিটার পজিশন যদি এই দুটার মাঝ বরাবর থাকে তখন আমরা পাচ্ছি VA/2 বা VB/2। আর যদি লাঠির পজিশন যদি আমাদের এই নিচের বরাবর থাকে তখন আমরা কি পাচ্ছি, তখন আমরা পাচ্ছি যে ভি আউটপুটের মান পাচ্ছি VA। মানে লাঠিটা এখন আমাদের নিচে আছে বা বটমে আছে, আমরা বুঝতে পারতেছি। ঠিক আছে, এরকম আমাদের লাঠির পজিশনের উপর ভিত্তি করে কিন্তু আমরা ইলেকট্রিক্যাল সিগন্যাল কনভার্ট করতে পারি। তাহলে এখানে আমরা দেখতেছি প্রথমে আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটি ছিল ফোর্স, এই ফোর্সটা তারপরে কিসে কনভার্ট হচ্ছে, আরেকটা ফিজিক্যাল কোয়ান্টিটি, সেটা ডিসপ্লেসমেন্টে কনভার্ট হচ্ছে। ফোর্সের কারণে কিন্তু লাঠিটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে বা লাঠিটা সরে যাচ্ছে। তাহলে ফোর্সের কারণে আমাদের লাঠির ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এই ডিসপ্লেসমেন্টের কারণে আমরা কি পাচ্ছি, ভোল্টেজ পাচ্ছি। তাহলে দেখো এখানে আমাদের ফোর্সটাকে একটা মেজারেবল রেঞ্জে নিয়ে যাচ্ছে সেন্সিং এলিমেন্ট ডিসপ্লেসমেন্টের মাধ্যমে, এবং ডিসপ্লেসমেন্টটাকে আমাদের ট্রানডাকশন এলিমেন্টে আবার ভোল্টেজে কনভার্ট করতেছে। তাহলে এই ধরনের ট্রানডিউসারটাকে আমরা বলবো সেকেন্ডারি ট্রানডিউসার, কারণ এখানে আমাদের দুটো এলিমেন্টস লাগছে। যদি আমরা এটাকে যদি একটু পরিষ্কারভাবে বলি, যদি আমাদের দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি থাকে, যে ট্রানডিউসারের ক্ষেত্রে দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি থাকবে সেই ট্রানডিউসারটাকে আমরা বলবো, বুঝছো, যদি যে ট্রানডিউসারের মধ্যে দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি থাকবে সেই ট্রানডিউসারটাকে আমরা বলবো সেকেন্ডারি ট্রানডিউসার। আর যে ট্রানডিউসারের মধ্যে একটা মাত্র ফিজিক্যাল কোয়ান্টিটি থাকবে সেই ট্রানডিউসারটাকে আমরা বলবো প্রাইমারি ট্রানডিউসার। যেমন থার্মিস্টরের ক্ষেত্রে আমরা কি দেখতেছিলাম, টেম্পারেচার ছিল, সেই টেম্পারেচারটাকে সরাসরি কি করতেছে, ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করতেছে। এখানে আমাদের টেম্পারেচার ছিল, এই টেম্পারেচারটাকে সে সরাসরি ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করতেছে। এই জন্য এটাকে আমরা বলবো যে কি, প্রাইমারি ট্রানডিউসার। আশা করি প্রাইমারি ট্রানডিউসার এবং সেকেন্ডারি ট্রানডিউসার নিয়ে তোমাদের কোনো কনফিউশন নাই। আর কনফিউশন থাকলে এখনো বলতে পারো, কারণ পরীক্ষাতে দিব যে একটা সেকেন্ডারি ট্রানডিউসার দিব এবং বলবো যে কেন এটা সেকেন্ডারি ট্রানডিউসার, ব্যাখ্যা করো। কোনো প্রবলেম আছে বলো। বলো, কোনো প্রবলেম আছে কি বলো। No, sir. তোমাদের কোনো প্রবলেমই নাই, ঠিক আছে, পরীক্ষা দিলেই বুঝবো। এখানে তোমাদের দুটা কোশ্চেন থাকতে পারে, ঠিক আছে। কোশ্চেনটা এরকম যে কেন থার্মিস্টরটাকে প্রাইমারি ট্রানডিউসার বলা হয়, হয় থার্মিস্টর ইজ কল্ড প্রাইমারি ট্রানডিউসার, তখন তোমাকে ওটা বর্ণনা করতে হবে। অথবা আমরা যেটা ছবি আকারে দেখলাম একটু আগে, যে ট্রান্সফরমার ছিল, সেই ট্রান্সফরমারের মাধ্যমে আমরা ফোর্সটাকে ভোল্টেজের মাধ্যমে কনভার্ট করতেছিলাম ডিসপ্লে পরিবর্তনের মাধ্যমে, সেটা তার নাম হলো LVDT, ঠিক আছে, লিনিয়ার ভেরিয়েবল ডিফারেন্সিয়াল ট্রান্সফরমার, যেখানে আমাদের একটা প্রাইমারি থাকে এবং দুটো সেকেন্ডারি থাকে। এবং এই LVDT-র নাম কিন্তু পরীক্ষাতে চেঞ্জ থাকতে পারে, যে এর নাম হচ্ছে লিনিয়ার ভেরিয়েবল ডিফারেন্সিয়াল ট্রান্সফরমার, লিনিয়ার ভেরিয়েবল ডিফারেন্সিয়াল ট্রান্সফরমার, ঠিক আছে। এই LVDT কিন্তু অপারেটিং প্রিন্সিপালটা তোমাদের থাকতে পারে, যে কিভাবে একটা LVDT কাজ করে বা অপারেট করে সেটা তোমাকে বর্ণনা করতে হইতে পারে। এখানে স্টুডিও তোমাদের লেখা আছে, তোমাকে ছবি দিয়ে বুঝাইতে পারলে হয়তোবা খুব ভালো নাম্বার পাবা, যেভাবে তোমাদের বুঝিয়ে দিলাম। স্যার সেকেন্ডারিতে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট দুইটা ছিল দেখে ওটা সেকেন্ডারি ছিল, তাই না? হ্যাঁ, এই তোমার সেকেন্ডারি ট্রান্সফরমার দেখো, তুমি কি করতেছো, ফোর্স অ্যাপ্লাই করতেছো, ঠিক না, ফোর্স অ্যাপ্লাই করতেছো, ফোর্সের কারণে কিন্তু ওই যে লাঠি ইউজ করতেছো, বা এখানে দেখো যে বাটন টিউব যেটা দেওয়া আছে, এই টিউবটা তুমি ইউজ করছো, এই টিউবটা কি হবে, নড়াচড়া করবে না, ফোর্স অ্যাপ্লাই জি করতেছো তো স্যার। মানে কি নড়াচড়া করবে, তাহলে ওখানে ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট হবে। ওই ডিসপ্লেসমেন্টটাই তুমি আবার হচ্ছে ইলেকট্রিক্যালে কনভার্ট করতেছো। এই জি জন্য স্যার, তোমার দুটা ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, একটা হলো কি ফোর্স আর একটা ফোর্স ডিসপ্লেসমেন্ট। তারপরে ডিসপ্লেসমেন্ট। জি হ্যাঁ, স্যার। এই জন্য এর নাম হলো সেকেন্ডারি ট্রানডিউসার। এটা তুমি তো ভালো বুঝতে দেখতেছি।
ঠিক আছে, এবার আমাদের লাস্ট টপিক, সেটা হলো আমাদের শেষ। ঠিক আছে, এটা আরো অনেক সোজা, আমার হয়তো বা 5 মিনিট লাগবে। দেখো আমাদের হচ্ছে পরের ক্লাসিফিকেশন, ট্রান্সডিউসারটাকে আমরা আরেকটা ভাবে ডিফাইন করতে পারি। একটা হলো অ্যাক্টিভ ট্রান্সডিউসার, একটা হলো প্যাসিভ ট্রান্সডিউসার। ঠিক আছে, আমরা সাধারণত দেখবো হচ্ছে এই ট্রান্সডিউসারটার আউটপুটটা কি হয়, ভোল্টেজ অথবা কারেন্ট হয়, অথবা আমাদের রেজিস্টর হইতে পারে, ক্যাপাসিটর হইতে পারে, বা ইন্ডাক্টর হইতে পারে। ঠিক আছে, বা রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স বা ইন্ডাক্টেন্সের পরিবর্তন হতে পারে। এগুলো কিন্তু আমাদের রেজিস্টিভ এলিমেন্টস। যদি যদি কোনো ট্রান্সডিউসারের আউটপুটটা ভোল্টেজ অথবা কারেন্টের মাধ্যমে আমরা দেখাইতে পারি, তাহলে সেই ট্রান্সডিউসারটাকে আমরা বলবো কি, অ্যাক্টিভ ট্রান্সডিউসার। আর যে ট্রান্সডিউসারের আউটপুটটা আমরা যদি রেজিস্ট্যান্স, রেজিস্টিভিটি চেঞ্জ অথবা ইন্ডাকটেন্স চেঞ্জ অথবা ক্যাপাসিটিভ চেঞ্জ এগুলোর মাধ্যমে যদি আমরা দেখাই, তখন তাকে আমরা বলবো প্যাসিভ ট্রান্সডিউসার। স্যার আমার স্যার 9:30 থেকে স্যার 9:45 পর্যন্ত স্যার 15 মিনিট স্যার আমার ওয়াইফাই ছিল না স্যার, তাই ডিসকানেক্ট হয়ে গেছিল। ভোল্টেজ পাইছিলাম না অন্য কিছু পাইছিলাম? কি ভুলে গেছো? এলভিডিতে কিন্তু আমরা আউটপুটে কিন্তু ভোল্টেজ পাইছিলাম, একবার 0 পাচ্ছিলাম, একবার কি পাচ্ছিলাম ভিএ পাচ্ছিলাম, একবার ভিবি পাচ্ছিলাম, একবার VA/2 প্লাস VB/2 এরকম কিন্তু পাচ্ছিলাম। তাহলে মেন কথা হলো আমরা কিন্তু এখানে আউটপুটে কিন্তু আমরা ভোল্টেজ পাচ্ছি। যেহেতু এখানে আমরা আউটপুটে ভোল্টেজ পাচ্ছি, তাই আমরা ডেফিনেটলি বলতে পারি এটা হলো এক ধরনের অ্যাক্টিভ ট্রান্সডিউসার। ঠিক আছে, আর যদি প্যাসিভ ট্রান্সডিউসার কথা আমরা যদি চিন্তা করি, দেখো প্যাসিভ ট্রান্সডিউসারটা আসলে কি জিনিস। স্যার আমার কথা শোনা যায় স্যার? হ্যাঁ, শুনতে পাচ্ছি এবার। স্যার আমি স্যার 9:30 থেকে 9:45 পর্যন্ত স্যার প্রায় 15 মিনিট স্যার ডিসকানেক্ট ছিলাম, ওয়াইফাই চলে গেছিল স্যার। ও হ্যাঁ, তোমার হচ্ছে ভিডিও তুমি দেখবা, বুঝছো? ভিডিও দেখে যদি প্রবলেম মনে হয় আমাকে নক দিলে আমি তোমাকে এক্সট্রা একটা টাইম দিব, তুমি ওই টাইমে ওকে জয়েন স্যার, করো, আমি দেখে দেবো। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। হ্যাঁ, কোনো সমস্যা নাই। দেখো তারপরে আমরা দেখি যে প্যাসিভ ট্রান্সডিউসারটা কি। দেখো যদি যে সকল ট্রান্সডিউসারের আউটপুট, ঠিক আছে, আউটপুট যদি তোমার রেজিস্টিভিটি চেঞ্জ, ইন্ডাকটেন্স চেঞ্জ বা ক্যাপাসিটিভ চেঞ্জ এগুলো চেঞ্জের মাধ্যমে যদি দেখানো হয়, ঠিক আছে, ওখানে কিন্তু ডিরেক্টলি কোনো ভোল্টেজ পাবে না। ওখানে কি হবে, আগে যেমন ট্রানজিস্টর দেখছিলাম, মানে প্যাসিভ ট্রানজিস্টর দেখছিলাম, সেখানে কি দেখছি, আমরা যেটা সেকেন্ড ট্রানজিস্টর দেখছিলাম, সেখানে কিন্তু আমাদের দুটা ফিজিক্যাল কোয়ান্টিটি ছিল। এখানেও প্যাসিভ ট্রানজিস্টরে কিন্তু আমাদের দুটা ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি থাকবে। ফার্স্টে আমরা পাবো রেজিস্টিভ চেঞ্জ পাবো, ক্যাপাসিটিভ চেঞ্জ পাবো, ইন্ডাকটিভ চেঞ্জ পাবো। এগুলোকে পরে আমরা আবার ভোল্টেজ বা কারেন্টে রূপান্তর করব। ঠিক আছে, দেখো এখানে কি বলতেছি, অ্যাক্টিভ ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা সরাসরি ভোল্টেজ পাবো, ভোল্টেজ অথবা কারেন্ট পাবো। এখানে কিন্তু কোনো অক্সিলারি সোর্স লাগবে না, এবং এখানে কিন্তু আমাদের অ্যাম্পলিফায়ার ডিভাইসটা লাগবে, কারণ এখানে যে ভোল্টেজ এবং কারেন্ট পাবো, সেই ভোল্টেজ এবং কারেন্টের মান অনেক কম হয়। এই ভোল্টেজ এবং কারেন্টের মানকে ডিটেক্ট করার জন্য আমাদের একটা অ্যাম্পলিফায়ার ডিভাইসটা দরকার। ঠিক আছে, অ্যাক্টিভ ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা ডিরেক্টলি ভোল্টেজ অথবা কারেন্ট পাবো, এখানে অক্সিলারি কোনো সোর্স লাগে না, কারণ এখানে আমাদের ভোল্টেজ আর কারেন্ট তো আছেই। তাহলে ভোল্টেজ এবং কারেন্ট উৎপন্ন করার জন্য আমাদের অন্য কোনো ডিভাইস লাগতেছে না। আর এখানে আমাদের ভোল্টেজ এবং কারেন্ট যেটা উৎপন্ন হচ্ছে, সেই কারেন্টের মান অনেক কম থাকে, বিধায় আমাদের এখানে একটা অ্যাম্পলিফাই ডিভাইসটা ইউজ করতে হয়। আর প্যাসিভ ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা কি পাই, রেজিস্টিভিটি চেঞ্জ, ইন্ডাকটেন্স চেঞ্জ অথবা ক্যাপাসিটিভ চেঞ্জ এরকম চেঞ্জ আমরা পাই। তাহলে এই চেঞ্জটাকে আমরা তো বুঝতে পারবো না, এই চেঞ্জটাকে কি করতে হবে, ভোল্টেজ এবং কারেন্টে কনভার্ট করতে হবে। তাহলে ভোল্টেজ এবং কারেন্টে কনভার্ট করার জন্য আমাদের একটা অক্সিলারি সোর্স দরকার, যে সোর্সের মাধ্যমে আমরা এটাকে ভোল্টেজ অথবা কারেন্টে রূপান্তর করব। আর এখানে আমাদের কিন্তু কোনো অ্যাম্পলিফাই ডিভাইস লাগবে না, যেহেতু আমরা রেজিস্ট্যান্স চেঞ্জ বা ক্যাপাসিটিভ চেঞ্জ বা ইন্ডাকটেন্স চেঞ্জকে ভোল্টেজে কনভার্ট করতেছি, ফলে এখানে আমাদের কোনো ক্যাপাসিটর লাগবে না। এটাই হলো আমাদের হচ্ছে একটা অ্যাক্টিভ ট্রানজিস্টর এবং প্যাসিভ ট্রানজিস্টরের মধ্যে বেসিক ডিফারেন্স। তোমাদের এটা নিয়ে কোনো প্রবলেম আছে কিনা বলো? প্রবলেম থাকলে বলো, না থাকলে শেষ করে দেবো। এই রিমি, তুমি কিছু বলবা? স্যার আমার মানে মাইক্রোফোনে সমস্যা হচ্ছে বারবার, মানে কেন জানি মিউট মিউট হয়ে যাচ্ছে বারবার।
ও না এমনি স্যার, কিছু বলবো না? না স্যার। ঠিক আছে। ও আরেকবার বলবো। দেখো আমাদের হচ্ছে এখানে যে অ্যাক্টিভ ট্রানজিস্টর আর প্যাসিভ ট্রানজিস্টর আছে, এখানে তোমাকে বুঝতে হবে। আমরা অ্যাক্টিভ ডিভাইস থেকে বুঝি। অ্যাক্টিভ ডিভাইস বলতে আমরা কি বুঝি? ভোল্টেজ সোর্স অথবা কারেন্ট সোর্স কে বুঝি, ঠিক আছে? এই ভোল্টেজ এবং কারেন্ট সোর্স কে আমরা বুঝি অ্যাক্টিভ ডিভাইস, এবং রেজিস্টর, ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরটাকে বুঝি আমরা প্যাসিভ ডিভাইস। আমাদের দেখো যে অ্যাক্টিভ ডিভাইস যদি থাকে এবং প্যাসিভ ডিভাইস যদি থাকে, প্যাসিভ ডিভাইসকে আমাদের কি করতে হবে? প্যাসিভ ডিভাইস মানে রেজিস্টর, ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর দ্বারা কিন্তু আমরা কোনো পরিবর্তন বুঝতে পারবো না। এটাকে কিন্তু আমরা ভোল্টেজ অথবা কারেন্টে নিয়ে আসতে হবে, কারণ তুমি জানো যে আমাদের ইলেকট্রিক্যালের মেইন জিনিস হলো ভোল্টেজ অথবা কারেন্ট। তাহলে আমাদের এই ভোল্টেজ অথবা কারেন্টে কনভার্ট করতে হবে। তাহলে এই যদি কোনো তুমি যদি কোনো রেজিস্টিভ চেঞ্জ পাও, ক্যাপাসিটিভ চেঞ্জ পাও অথবা ইন্ডাকটিভ চেঞ্জ পাও, তাহলে আমরা কি পাবো? তাহলে তাদেরকে আমরা আবার ভোল্টেজ অথবা কারেন্টে কনভার্ট করব। তাহলে এই কনভার্ট করার জন্য আমাদের এক্সট্রা একটা ডিভাইস দরকার। সেই ডিভাইসটাকে আমরা বলবো, সেই ডিভাইসটা আমাদের এখানে দরকার হবে, কারণ আমাদের ভোল্টেজে কনভার্ট করতে হবে। তাহলে শুধুমাত্র প্যাসিভ ট্রানজিস্টরের ক্ষেত্রে আমাদের এক্সট্রা একটা ডিভাইস দরকার। আমরা যদি ভালোভাবে বলতে চাই তাহলে আমরা কিভাবে বলতে পারবো? অ্যাক্টিভ ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা কি পাবো? যদি যে সকল ট্রানজিস্টরের আউটপুট ভোল্টেজ এবং কারেন্ট হয়, যে সকল ট্রানজিস্টর আউটপুট ভোল্টেজ অথবা কারেন্ট হবে, সেই সকল ট্রানজিস্টরটাকে আমরা বলবো অ্যাক্টিভ ট্রানজিস্টর। যেহেতু এখানে ভোল্টেজ এবং কারেন্ট উৎপন্ন হচ্ছে, বিধায় আমাকে কিন্তু আর কোনো ভোল্টেজ বা কারেন্টে রূপান্তর করা লাগতেছে না। তাহলে এখানে কিন্তু কোনো এক্সটার্নাল সার্কিটের দরকার নাই। এবং এখানে আমরা আরেকটু ভালো করে যদি দেখি, এখানকার যে ভোল্টেজ এবং কারেন্ট উৎপন্ন হবে, সেই ভোল্টেজ এবং কারেন্টের মান কিন্তু অনেক কম থাকে, ঠিক আছে? বিধায় আমাদের এটাকে অ্যাম্পলিফাই করা প্রয়োজন হয়, যাতে আমরা ডিটেক্ট করতে পারি। প্যাসিভ ট্রানজিস্টরের ক্ষেত্রে কি হয়? প্যাসিভ ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা এই আউটপুটটাকে আমরা ভোল্টেজ, রেজিস্টরের পরিবর্তন, ক্যাপাসিটরের পরিবর্তন বা ইন্ডাকটেন্সের চেঞ্জ এর মাধ্যমে আমরা দেখাই। ইনপুটে যে পরিমাণ পরিবর্তন হবে, সেই পরিবর্তনটার মাধ্যমে রেজিস্ট্যান্স চেঞ্জ হবে, ক্যাপাসিটর চেঞ্জ হবে বা ইন্ডাক্টর চেঞ্জ হবে। কিন্তু আমরা কিন্তু এটাকে কিন্তু আমরা কিন্তু বুঝতে পারবো না। তাহলে আমরা আমাদের বোঝার জন্য এটাকে ইলেকট্রিক্যাল সিগন্যাল নিয়ে যাইতে হবে, হয়তোবা ভোল্টেজে নিয়ে যাইতে হবে অথবা কারেন্টে নিয়ে যাইতে হবে। রেজিস্টর দ্বারা তো কোনো ভোল্টেজ উৎপন্ন হবে না, ফলে রেজিস্টর থেকে ভোল্টেজ উৎপন্ন করতে পারে এই সকল কিছু ডিভাইস আমাদের দরকার হবে। কারণ আমাদের এই রকম চেঞ্জ, রেজিস্টর চেঞ্জ, ক্যাপাসিটর চেঞ্জ বা ইন্ডাক্টর চেঞ্জকে আমরা ভোল্টেজে কনভার্ট করব অথবা কারেন্টে কনভার্ট করব। এ কারণে আমাদের এক্সটার্নাল কিছু ডিভাইস দরকার হবে এখানে। আর এখানে যেহেতু আমাদের ভোল্টেজটা পরে তৈরি করতেছি, বিধায় আমাদের এখানে কোনো অ্যাম্পলিফাই ডিভাইস প্রয়োজন নাই। এটাই হলো আমাদের বেসিক ডিফারেন্স বিটুইন অ্যাক্টিভ ট্রানজিস্টর এবং প্যাসিভ ট্রানজিস্টর। আশা করি বুঝতে পারছো। স্যার, এখান থেকে কি শুধুমাত্র এই যে পার্থক্যগুলো বা অ্যাক্টিভ মানে অ্যাক্টিভ কি, তারপর হচ্ছে প্যাসিভ কি, প্যাসিভ কি? এইগুলোই কি আসবে? হ্যাঁ, এগুলো এগুলো তোমার আসবে। তোমার এখান থেকে কোশ্চেন হতে পারে এরকম। তোমাকে আজ প্রথমে বলছিলাম যে হোয়াট ডু ইউ মিন বাই ট্রানজিস্টর, এক্সপ্লেন দ্য অপারেটিং প্রিন্সিপাল অফ এ মাইক্রোফোন দিতে পারি। মাইক্রোফোন বলতে বুঝবো হচ্ছে ট্রানজিস্টর অপারেটিং প্রিন্সিপালটা। তারপর তোমাকে বলতে পারি যে এলভিডিটি, হোয়াই এলভিডিটি ইজ কল্ড সেকেন্ডারি ট্রানজিস্টর, বা হোয়াই এলভিডিটি ইজ কল্ড অ্যাক্টিভ ট্রানজিস্টর, এটা আমরা বলতে পারি। ঠিক আছে? তোমাকে কিছু এক্সাম্পল দিয়ে আমি তোমাকে বোঝাবো যে কেন আমরা এটাকে অ্যাক্টিভ ট্রানজিস্টর বলি, কেন আমরা এটাকে প্যাসিভ ট্রানজিস্টর বলি। তোমার যদি অ্যাক্টিভ ট্রানজিস্টরের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তখন তুমি কিন্তু অ্যান্সার বলতে পারবা যে স্যার এই কারণে আমরা এটাকে অ্যাক্টিভ ট্রানজিস্টর বলতেছি, বা এই কারণে আমরা এটাকে প্যাসিভ ট্রানজিস্টর বলতেছি। জি যেমন স্যার, তোমাকে যদি একটা ছবি প্রথমে দেখাইছিলাম, ফার্স্টে একটা ছবি দেখাইছিলাম, তোমাকে যদি এটা বলি যে এটা কোন ধরনের ট্রানজিস্টর, অ্যাক্টিভ না প্যাসিভ ট্রানজিস্টর, তোমাকে কিন্তু বলা উচিত বা বলতে পারা উচিত। তোমরা এখানে ছবি দেখতেছো, জি স্যার, দেখতে পাচ্ছি। বলো তো এটা কোন ধরনের ট্রানজিস্টর হতে পারে, অ্যাক্টিভ না প্যাসিভ? পরীক্ষাতে কিন্তু এরকমই থাকবে, ঠিক আছে? অ্যাক্টিভ। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। কারণ কি, তুমি এখানে ডিরেক্টলি ভোল্টেজ পাচ্ছ। যেহেতু ভোল্টেজ পাচ্ছ, তাহলে এটা অ্যাক্টিভ ট্রানজিস্টর। এবং এটা যখন আমরা মিড টার্মের পরে যখন এগুলো শিখবো, পাইজোইলেকট্রিক ট্রানজিস্টর আমাদের আছে, আমরা যখন মিড টার্মের পর শিখবো, তখন দেখবা যে এখানে বলা আছে যে পাইজোইলেকট্রিক ট্রানজিস্টর ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাক্টিভ ট্রানজিস্টর। তখন কিন্তু আমি তোমাকে বলবো না যে এটা কেন অ্যাক্টিভ ট্রানজিস্টর বলা হয়, তখন তুমি বুঝে নিতে হবে যে অ্যাক্টিভ ট্রানজিস্টর কারণ এর আউটপুটটা হচ্ছে আমাদের ভোল্টেজ অথবা কারেন্ট। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। স্যার, আরেকটা কথা ছিল, মানে ফার্স্টের দিকে ছিলাম না, ওই আপনি বলো। বলছিলেন না মিড টার্ম আমাদের কবে হওয়ার কথা স্যার, এটা যদি একটু মিড টার্ম 18 তারিখে হবে, তোমাদের 18 তারিখে।
ও আচ্ছা, ঠিক আছে তোমাদের স্যার। রুটিন তো দিয়ে দিছে, রুটিন পাও না তোমরা এখনো? এই মান্থের 18 তারিখ স্যার। হ্যাঁ তুমি পাও না এখনো, রুটিন তোমরা পাও নাই? জি না স্যার, আমরা তো পাই নাই স্যার রুটিন এখনো রুটিন অফিসিয়ালি। তাহলে আজকে পাবা। অফিসিয়ালি নোটিশ আমাদের কাছে আসছে, আমার থেকে চেক করে নিচ্ছে, কালকে আমরা চেক করে দিছি, তোমাদের হয়তো বা আজকে দিয়ে দিবে। যে একটা নোটিশ দিয়েছে যে কোনো পরীক্ষা হবে না। শোনো, এইসব নোটিশ আসে বুঝছো, এগুলো হচ্ছে তোমাদের ম্যানেজমেন্ট চিন্তা করবে, ঠিক আছে? ম্যানেজমেন্ট যদি মনে করে নিবে না, আর যদি ম্যানেজমেন্ট মনে করে যে আমরা রেসপন্সিবিলিটি নিব, নিয়ে যদি পরীক্ষা নিব, তো সমস্যা কি? তোমাকে দিতে হবে, কারণ তুমি তো ম্যানেজমেন্টের উপরে কথা বলতে পারবা না, ঠিক না? আর এখানে তোমাদের যেরকম পজিশন আমাদেরও সেরকম পজিশন, আমাদের উপর থেকে বলা হয় ক্লাস নাও, আর তোমাদের বলা হয় ক্লাস করো। একটু কি এখানে পরীক্ষা হবে কি হবে না এগুলো ম্যানেজমেন্ট ডিসিশন নেয়। এবং দেখো তোমাদের কিন্তু পরীক্ষা কবে হবে সেটা কিন্তু আগে থেকে মানে সিলেক্ট করা, যে এই তারিখের মধ্যে তোমাদের পরীক্ষা হবে। আমাদের কোশ্চেন করে দিতে বলে, আমরা কোশ্চেন করে দিই। ইভেন আমি আসলে তোমাদের কোশ্চেন জমা দিব। স্যার কোশ্চিন স্যার জমা কোশ্চেন দিবেন মানে মানে আমাদের কি এমন হবে না যে গুগল ফর্মে হবে না? গুগল মানে ফর্মে আপনি হইলো, তো শোনো, আমাদেরকে সেই গুগল গুগল ফর্মে হইলো তোমাদের এই কোশ্চেনটা বুঝছো, জমা দিয়ে ওটা থেকে ভেরিফাই করতে হয় আমার কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা ভালো আছে কিনা। আমি একটা কোশ্চেন তোমাকে দিব আর তুমি লিখে দিবা, তা তো না। ওরা আগে বুঝবে যে আমার সিলেবাসটা কভার করতেছে কিনা, অ্যাসাইনমেন্ট তোমাদের আছে, অ্যাসাইনমেন্টের যে কোশ্চেনটা দেওয়া আছে সেই কোশ্চেনটা কি আসলে সুইটেবল কিনা, এগুলো তোমাকে দেখাইতে হবে। বা আমি কি পড়াইছি এই কয়দিন তা তোমার পড়াশোনা দেখতেছে কি দেখতেছে না তো, আসলে আমি কোন কোন টপিকস পড়াইছি এগুলো সিলেবাস আছে কিনা, এগুলো আমাদের দেখতে হয়। এই জন্য কোশ্চেনটা আগে দিতে হয়। ওখানে 4 জন থাকে, 4 জন মডারেট করে ওই কোশ্চেনটা, যে সিলেবাস দেখে 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 যে আসলে আমরা কি কি পড়াইছি বা কোন কোন টপিক আমরা হাত দিছি, টাচ করছি। তারপর তোমাকে একটা ফিডব্যাক দেয় যে তোমার কোশ্চেনটা এটা চেঞ্জ করতে হবে, এটা চেঞ্জ করে এটা দাও, বা এটা চেঞ্জ করতে হবে, এটা চেঞ্জ করে লেখো, বা বানান ভুল হয়েছে কিনা বানান টান চেক করে। বুঝছি স্যার। তোমাদের গুগল ফর্মে পরীক্ষা হবে, গুগল ফর্মের শীটটাই আমাদের পাঠাইতে বলছে, যে আসলে কি কোশ্চেন আমি দিছি সেগুলো তারা চেক করে দেখবে যে ঠিক আছে কিনা। তারপর আরেকজন স্যার কি যেন কোশ্চেন করছিল, বলো। বলো স্যার গুগল, তুমি বলো। হ্যাঁ স্যার গুগল ফর্মে হলে তো ওই মানে আমাদের এমসিকিউ আকারেই হবে তাই না? আর না যেটা না আপনি, না, গুগল ফর্মে হলে এমসি কাফের হবে না। তোমাদের তো তোমাদের কালকে তো একটা ইয়ে হইলো, তোমাদের সেমিনার হইলো, তোমার ছিল না ওখানে? না স্যার ছিলাম না আমি। হ্যাঁ, এটা ভুল করছো। গুগল ফর্ম হইলে তোমাদের ইয়ে থাকবে না, গুগল ফর্ম হইলেও তোমাকে আনসার লিখে ওখানে গুগল ফর্মে কিন্তু ছবি পেস্ট করা যায়। এই জন্য হুম তোমাদের সামনে শনিবারে আমি তোমাদের একটা টাইম দিব, ওই টাইমে তোমরা একটু কাইন্ডলি জয়েন করো, তাহলে তোমাদের অন্যান্য যে পরীক্ষাটা আছে, অন্যান্য যে কোশ্চেনটা আছে, তোমাকে একটা স্যাম্পল কোশ্চেন আমি দেখাতে পারতাম, কিন্তু ওগুলো হয়তো বা তোমাদের অন্য পরীক্ষার কোশ্চেন হইতে পারে, এই জন্য তোমার দেখানো যাবে না। আমার কাছে একটা কোশ্চেন আছে, আমাদের দিছে তোমাদের অফিস থেকে, যে এরকম কোশ্চেন করতে হবে। তোমাদের ওই কোশ্চেনের মধ্যে 20 মার্কের মধ্যে 4টা এমসিকিউ দেওয়া আছে, 2টা বড় প্রশ্ন দেওয়া আছে। বড় প্রশ্ন মানে এরকম, মানে হোয়াই এলভিডিটি ইজ কল্ড সেকেন্ডারি প্রাইমারি ট্রান্সডিউসার বা সেকেন্ড ট্রান্সডিউসার, এগুলোর মধ্যে পড়ালাম না, এরকম কিছু কোশ্চেন তোমাদের দেওয়া আছে। এই কোশ্চেন গুলা মার্ক দেওয়া আছে তোমার হচ্ছে 4 4 8 মার্ক করে। মানে তোমার লিখিত লিখতে হবে, আবার সাথে তোমার হচ্ছে এমসিকিউ থাকবে। বুঝছি স্যার। তুমি যদি থামো, তোমাকে তোমাদের একটা কোশ্চেন দেখায়, তোমরা আবার এটাকে আবার শেয়ার করো না, বুঝছো? শেয়ার করলে আমার হয়তো বা ঝামেলা হইতে পারে। স্যার রেকর্ডিং অফ করে দেন। হ্যাঁ, রেকর্ডিং অফ করে দেয় তোমাদের। আমাদের ডিপার্টমেন্টের একটা কোশ্চেন তোমাদের দেখাই, একটু থামো, লিখে তুই বুঝতে পারবা যে আসলে কোশ্চেনটা কিরকম হবে। তাহলে তোমার একটা আন্ডারস্ট্যান্ডিং পাবা, যে বুঝতে পারবা, যে প্রিপারেশন নিতে পারবা, যে এইভাবে প্রিপারেশন নিলে পরীক্ষা ভালো নম্বর পাওয়া যায়। এখানে আমাদের কোশ্চেন, হ্যাঁ তাহলে রেকর্ডিংটা অফ করে দিলাম, ঠিক আছে?